স্যারকে যেটা করতে বলতে হবে। স্যার রেকর্ডিং এর জন্য এই যে থ্যাংক ইউ। স্যার এটা যদি নরমালি লেগে যায় তাহলে বন্ধ হয়ে যাবে। তো এভাবে আর কি আপনি দেখছেন। আচ্ছা সমস্যা নেই, তো অত এইভাবেই থাকা উচিত তাই না? আমি তো নাড়াবো না মনে হয় না। বেশি ঝাঁকি লাগে তখন এইদিকে লেগে গেলে তখন ফাঁকি লাগার তো উচিত না, আপনি খেয়াল রাখেন। কি অবস্থা? কত দিক থেকে রেকর্ডিং হচ্ছে, মনে হচ্ছে ওয়াজ মাহফিল এসব এরকম হয় না? হ্যাঁ। তখন হুম। হচ্ছে আমি ইন্টিজার দিয়ে যখন করতে চাই, কাউন্টারটা সে কাজ করতে চায়, এটার কোনো কারণ আছে? কোনটা? আচ্ছা কাউন্টার হচ্ছে যে কাউন্ট করে জিনিসটা এইভাবে আসলে কাজ করবে না, কারণ আমাদের আসলে এখন ওয়েব ভিত্তিক তো স্যার স্ট্যাটিক। লং হচ্ছে নিতে হবে সবসময় আইডির ক্ষেত্রে। আমরা তো ছোটবেলায় বা আগে শিখে আসছি ইন্টিজার দিয়ে আইডি কাজ নিলে করি। কাজ করবে, সমস্যা নেই, কিন্তু কিন্তু এইভাবে ওয়েবের ক্ষেত্রে কাজ করে না, কারণ ওয়েব তো বিভিন্ন রিকোয়েস্ট একসাথে ডিল করে। এই মেথডে একসাথে দুই তিনটা মেথড, মানে দুই তিনটা রিকোয়েস্ট একসাথে কল করলে এই মেথড দুই তিনবার কল হচ্ছে। মানে ইন্টটা অবশ্যই করতে চায় না। হ্যাঁ। ইন্ট তখন হচ্ছে কাজ করতে চায় না। না ইন্টের জন্য না, মানে ইন দিলে কাজ করে। না স্যার ইন্ট কিন্তু লং হচ্ছে লং যদি দিই আমরা কাজ করি। আমি ইন্ট দিয়ে করছি স্যার এটা কাজ করে না। তারপর লং দিছি, লং দিয়ে হচ্ছে কাজ করতেছে। এটা কোথায় ইউজ করছেন কাউন্টারটা? এই যে স্যার ওই যে আমরা হচ্ছে এই যে অটোমেটিকলি আইডি হচ্ছে যে কল হয় না, মানে একটার পর একটা হচ্ছে, ধরুন আমি হচ্ছে তো আইডি দেন ইন্টিজার দেন। স্যার আমি আরেকটা হচ্ছে এটারে জিপ করে করছিলাম। হ্যাঁ, এখানে ওয়ান এর জায়গায় আর কোথায় যাবো? ওয়ান দেন, এখানে স্টেট আইডি যেটা দিছেন এইখানে আইডির জায়গায় হুম, ইন দেন। কই কই ছিল এটা? স্যার হচ্ছে এই যে বুকে এখানে আইডি ইকুয়াল টু নাল হবে না, তো আইডি হচ্ছে ইকুয়াল টু 0 হবে। ডিলিট স্যার ওই যে আমরা হচ্ছে ডিটিইউ থেকে এটা। যে হচ্ছে নাল কল করে না ওই সময়টা হইতে চায় না। আচ্ছা দেখি, সবই হবে না হওয়ার কারণে, বাট এটা হবে না, মানে এটা হওয়ার মানে এটা এইভাবে কাজ করানো গেল, এটা আসলে ওয়ে না। ইকুয়াল ইকুয়াল এদিকে দুটো করে তো আচ্ছা আরেকটা জিনিস, আপনি যে হচ্ছে একটা মেথড থেকে আরেকটা মেথডে চলে যান, এটা কিভাবে যান? কন্ট্রোল। কন্ট্রোল আর তারপরে ক্লিক। হ্যাঁ, এখন দেখান কোথায় এরর আসে। আমি কিন্তু কিছু করিনি, জাস্ট লং রিং করে দিছি। ঠিক আছে, আপনারা বলতে আর কি না কি করে হচ্ছে। কংগ্রাচুলেশন। কে 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 আছে আপনার টিমে? চিনি না আমি, এটা বলতে চাচ্ছেন? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ গেস। ও আপনিও চিনেন না? ও আপনি চিনেন না, আমি চিনি না। ঠিক আছে, আর মানে শুধু আপনাদের টিমটাই যাচ্ছে? আর বাকি দুইটা টিম কাদের? টোটাল 6টা না 7টা টিম আছে। বাকি একটা টিম হচ্ছে আমি, জিহাদ, সিফাত, আরেকটা টিম হচ্ছে এই ফাহিম আর তোর টিমমেট কারা। জুনিয়র ছিল বেশি। ও জুনিয়রের মধ্যে একজন হচ্ছে আমাদের জাভা করছিল। ও আচ্ছা। কেউ একজন ছিল না, ইয়ে না করে জাভা করছিল। হুম হুম। আমরা হচ্ছে স্যার 500 টাকা পাওয়া টিম। না টাকা আসলে ম্যাটার না, আমি মানুষ যেটাই হোক আর কি, মানে আপনারা অংশগ্রহণ করছেন এটা হচ্ছে মূল বিষয়, অংশগ্রহণ করাটা। আবির কোথায়? আপনি আপনি কোন টিমে আছেন? হ্যাঁ, মানে আমার টিম গোনার মধ্যে নাই। আমার হচ্ছে টিমমেটই আসে নাই স্যার। পাস করলেও তো যাইতে পারতাম না। টিমমেটই আসে না, এটা কেমন টিমমেট নিলেন? এটা কেমন হইলো? কি বলবো স্যার, সে ভুলেই গেছে যে ওই দিন একদিন ছিল, ওই জন্য বাড়ি চলে গেছে আগে। সাকিব, আমি করে গেছি, আমি আসছিলাম। এটা তো ঠিক না। স্যার আমার ওই এক মাস আগে থেকে জানা ছিল কি আমি ঢাকায় থাকি। এটা মানে কি? এটা কেমন কথা? উম, এই পাশ থেকে আপনারা কি আজ তানজিম বকর? হ্যাঁ, আল্লাহ জি, আপনি ওকে সেম কি স্যার? পার্টিসিপেট করেন নি? ওই যে আইসিবিসি কেন? এটা কেমন কথা? এই আপনাদের খাওয়ায় নাই? খাওয়ায় নাই কিছু? জি স্যার, 50 টাকা দুইটা
খুব বাজে স্মৃতি আছে। এটা আমার নয়, আপনিও ধ্বংসন করেন নাই। ছবি তুলছে স্যার, ভলেন্টিয়ার দিয়েছে। আপনারা সবাই মিলে তুলবেন, সমস্যা কি? না, এবার স্যার এরকম যেরকম ওরা event গুলো হলো, হুম। normally হচ্ছে conference already বেলুন দেয়, বেলুনও দেয় নাই? বেলুন তো তো আসলে তো আসলে না, বেল যে না হয় বাদ দিলাম, বেলুন তো না দিলে কেমন হয়ে গেল? এই ভদ্রলোককে এইগুলা করতে হয় খালি আমার। একটা মাত্র কোশ্চেন, টার্মিনাল তো আমি পারি না, এটার জন্য তো দেরি, এটা কোর্স আছে। ও স্প্রিং, এটা ব্যানার, ব্যানার ডট টিএক্সটি। হ্যাঁ, এটা স্প্রিং লেখা। এটা যদি আপনি চেঞ্জ করতে চান, মনে করেন যে পাইছেন, এটা চেঞ্জ করা যায়। এই যে এবার বুঝছেন? এই যে দেখছেন, এই যে বলছি, না কিছু করা লাগে না। চ্যাট জিপিটি বললে অবশ্য কনফিগার করতে বলবে, যেটা আপনি করতেন আর কি। আচ্ছা, কেউ টার্মিনালে হ্যাঁ ডিরেক্ট টার্মিনালে সবসময় এটা আছে। হ্যাঁ, কনসোলে আসে প্রিন্ট, বা আপনি যেটা টার্মিনাল হইলে এটা রিপ্লেস করে দিবে। বাই ডিফল্ট স্প্রিং দেখায় ব্যানারে, তো আমরা যদি রিপ্লেস করতে চাই করতে পারি এভাবে। সো লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? ডেটাবেজের সাথে কানেকশন আমরা দেখছিলাম, তাই তো? আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট।
এই ক্লাস থেকেই মানুষজন ফেল করা শুরু করে অ্যাকচুয়ালি, মানে কনফার্ম হয়। স্যার স্যার হ্যাঁ, ক্লাসের শেষে স্যার আমার আর একটা কবিতা দেখানো হয়নি। কেন? আগের দিন স্যার আমার বাসায় কারেন্ট ছিল না স্যার, আমি লাস্টে সিটাপ করছিলাম, বলছিলেন যে স্যার আজকে আমি স্যার এই জন্য ভিডিও করে গ্রুপে দিয়ে রাখছিলাম। আচ্ছা, কে যেন একজন লিঙ্কডইনে পোস্ট করছে কিন্তু তার কোডটা এআই জেনারেটেড ছিল, কিন্তু সে নিজের নাম বলে চালাই দিছে। কে কে করছেন এই কাজ? মানে এআই জেনারেটেড প্রজেক্ট যদি আপনি নিজের বলে চালাই দেন তাহলে তো হইলো না আসলে। ঠিক আছে, লিখে দিলে ঠিক আছে, যে ভিডিও আপলোড করছে সুন্দর করে যে মাই স্প্রিং বুট প্রজেক্ট এরকম টাইপের, ঠিক আছে। তারপরে কিন্তু আসলে আমি যখন কোডটা দেখলাম যে এটা আসলে ভিতরে কোড এআই লেখা। ওই টেক্সট তো এই জানা ওইটাও এআই জেনারেটেড। না, এটা করা যাবে না আসলে, মানে কোড সহ নিজের হইতে হবে আর কি। ক্যাপশন এআই জেনারেটেড হইতে পারে কিন্তু কোডটা নিজের হইতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। বুঝে গেছে সৈবুজ্জামান? লাস্টের মাঝখানের জন হাফিজুর রহমান না? আপনি কি এই কাজ করছেন? যেটা বললাম ইউটিউব দেখে তো করা যাবে স্যার, যেটা দেখে করেন, কোড আপনার নিজের হাতে লেখা হইতে হবে। ইউটিউব দেখে দেখে স্যার টাইপ করছি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম? জাস্ট এই, ও আচ্ছা, এটা দেখছিলাম তাই তো। এখানে আমার নাম আসলো কই থেকে? এখানে কি সেম? নাই। ওকে, সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু দেখছিলাম যে আমরা একটা টেবিল কিভাবে তৈরি করতে পারি, এটা হইতেছে আমরা লাস্ট ক্লাসে দেখলাম। আগে আমরা দেখতাম যে নিজেদের হাতে তৈরি করতে হইতো, অ্যাজ লাইক ক্রিয়েট টেবিল ইউজার, কিন্তু এখন আমরা কি করতেছি, জাস্ট একটা অ্যানোটেশন দিতেছি এন্টিটি, এটাই মিন করতেছে যে এটা একটা টেবিল হবে, আমাদের মাইস্কুল এর একটা টেবিল হবে যেটার ভিতরে আমরা এই ইউজার রিলেটেড ইনফরমেশন গুলো রাখবো। বুঝে গেছে? উল্টা করলে ঠিক হবে, মানে অটো। ওকে, সো এই যে ইউজারের নামে আমাদের একটা টেবিল তৈরি হবে, তো আমরা আবার চাচ্ছি যে ইউজারের টেবিলের নাম হবে ইউজার, দ্যাটস ওয়াই আমরা এখানে আবার একটা অ্যানোটেশন দিচ্ছি অ্যাড টেবিল, এবং নেম অ্যাট্রিবিউটস এর মধ্যে ভ্যালু দিয়ে দিছি ইউজার। সো বাই ডিফল্ট যদিও এটা ইউজার নামে টেবিল তৈরি করতো, যেহেতু আমরা কাস্টমাইজ করতে যাচ্ছি দ্যাটস ওয়াই আমাদের ওই উপরের কলামটা মানে অ্যাট্রিবিউটটা দিতে হয়েছে। সিমিলারলি আমরা বুকের জন্য যদি এন্টিটি তৈরি করি, ভ্যালু রাখতে চাই, তো দ্যাটস হয় আমরা এন্টিটি দিচ্ছি, দ্যাট মিনস আমরা বুক নামে একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। তো আমরা যদি সিমিলারলি ধরেন টেবিলের নাম চেঞ্জ করতে চাইতাম, যে না আমরা বুক নামে আমাদের টেবিল হবে না, আমাদের টেবিলের নাম হবে বুকস, তো তখন আমাদের সিমিলারলি একই কাজ করতে হইতো, টেবিল নামক একটা অ্যানোটেশন দিতে হইতো এবং এটার ভিতরে নেম দিতে হইতো যে বুক। এখানে আরো অনেক রকমের অ্যাট্রিবিউট আছে, আপনারা ইন্ডেক্স এর নাম শুনে থাকবেন ডেটাবেস কোর্সে, যে আপনারা যদি চান যে কোনো স্পেসিফিক অ্যাট্রিবিউটকে ইন্ডেক্স করতে চান, ইন্ডেক্স হচ্ছে কুইরি ফাস্ট করার জন্য ইউজ করা হয়, যে ডেটাবেসে যেরকম, ডেটাবেস বলতেছি আপনাদের যে কোনো বইয়ে সূচিপত্র থাকে না, যে অমুক চ্যাপ্টার 1 অমুক পেজে আছে, চ্যাপ্টার 2 অমুক পেজে আছে, তো ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। ইন্ডেক্সটা ওইভাবেই কাজ করে, যে আপনারা যদি চান যে কোনো একটা সূচিপত্র বানায় রাখতে যাতে ইজিলি তাড়াতাড়ি করে খুঁজে বের করার জন্য, তো এটা ইন্ডেক্সে এইভাবে করা যায়। তো এই বিষয়ে আপনাদের ডেটাবেস কোর্সে আরো ডিটেলস শিখাবে। তো এটা ডিফল্ট আইডি হিসেবেই থাকে, ইন্ডেক্স করা থাকে, থাকে কিনা শিওর না, থাকতে পারে, থাকে। জেনারেশন টাইপ
না, কোনো ইন্ডেক্স তো দেখতেছি না। ওকে, তো ইন্ডেক্স দিতে চাইলে এখানে ইন্ডেক্স দিতে হবে আর কি। এই হচ্ছে আমাদের নর্মাল প্রসিডিউর, একদম সিম্পল দুইটা টেবিল আমরা তৈরি করছি, একটা ইউজার্স একটা বুকস। এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে লাস্ট ক্লাস পর্যন্ত? আজকে আমরা এই টেবিলের মানে এই ডেটাবেসের যে টেবিলগুলো তৈরি করতেছি এটার আরেকটু ডিপে যাব আর কি, যে আরো কিভাবে ভিতরে কি কি অ্যাট্রিবিউট হইতে পারে সেই সম্পর্কে আমরা একটু দেখবো। এখন পর্যন্ত আমাদের দুইটা ভ্যালু টেবিল আছে, একটা হচ্ছে ইউজার্স একটা হচ্ছে বুকস। এটা আমরা দেখলাম। ইউজার্স এর হচ্ছে আইডি আছে, নেম আছে, ইমেল আছে এবং একটা পাসওয়ার্ড আছে। তো আমি আসলে বারবার আমাদের টেবিলটাকে ড্রপ করে দেখাবো, কারণ আমি যখন বারবার টেস্ট কেসে যখন দেখাইতে যাব তখন দেখা গেছে ওইটাকে টেবিল গুলা মডিফাই করে ফেলবে আর কি, তো এটা কনফিউশন সৃষ্টি করবে। তো দ্যাটস আমি বারবার ডিলিট করে ড্রপ করে বারবার আবার চেক করে দেখাবো, ডেসক্রাইব করে দেখাবো যে ইম্প্যাক্টটা কি করতেছে আর কি। ঠিক আছে? তো ইউজুয়ালি প্রথম প্রথম যদি আপনাদের কনফিউশন থাকে ড্রপ করে চেক করাটাই বেটার, নাহলে দেখা গেছে যে আপনি একটা ইম্প্যাক্ট করছেন ওই আগের ইম্প্যাক্টটা রয়ে গেছে। পরেরটা যেহেতু আমরা আপডেট দিয়ে রাখছি, ও অলওয়েজ আপ টু ডেট যেটা আছে সেটা রাখে, আগেরটা কিন্তু অ্যাজ ইট ইজ রেখে দেয়। সো একটা কনফিউশন সৃষ্টি হইতে পারে। সো প্রথম প্রথম আপনারা যখন কাজ করবেন, এই আমি যেরকম ড্রপ করে দিতেছি ড্রপ করে রান করতেছি, তাহলে পরে আপনি ক্লিয়ার আইডিয়াটা পাবেন যে আপনি এই চেঞ্জেসটা করার কারণে এই ইম্প্যাক্টটা ডেটাবেজে পড়ছে। বুঝে গেছে? কি একটা ভয় পাচ্ছি, আমি না হাত দিলে পরে মনে হচ্ছে যে চলে যাচ্ছে। পকেটে, ওকে ওকে। ও, একটা পকেটে, আচ্ছা। না, আন্নুর আমাকে এডিট করে দিবেন, সমস্যা নেই। ওকে, এখন আমাদের প্রথম যেই প্রবলেম এটা আছে, অ্যাট্রিবিউটটা আছে, আমাদের তো ডে বাই ডে অ্যাট্রিবিউট বাড়তেই পারে। আমাদের এখন আছে আইডি, নেম, ইমেল এবং পাসওয়ার্ড। এখন ধরেন আমাদের আইডি এটা কি বলে, অ্যাড্রেস নামক নতুন একটা অ্যাট্রিবিউট এখানে অ্যাড হয়েছে। হইতেই তো পারে, কারো তো কোনো সমস্যা নেই, তাই না? তো ভালো কথা, যদি অ্যাড্রেস অ্যাড করা হয় আমাদের এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড্রেস নতুন ভাবে অ্যাড হয়ে গেছে। যেহেতু অ্যাড্রেস হচ্ছে স্ট্রিং, আমাদের এটা ভার্চুয়াল হিসেবে এখানে বাই ডিফল্ট চলে আসছে। কিন্তু প্রবলেমটা দাঁড়াবে তখনই যখন আমরা এই অ্যাড্রেসকে একটা ক্লাস হিসেবে চিন্তা করবো, যে একটা অ্যাড্রেস তখন প্লেন স্ট্রিং আছে, এখানে আমরা রচনা লিখে ফেলতে পারি। কিন্তু আমরা যদি আলাদা করতে চাই, অ্যাজ লাইক সিটি, স্টেট, কান্ট্রি, সুন্দর। তো এরকম ভাবে যদি আমরা চাই যে না আমাদের অ্যাড্রেসটা আরো একটু স্পেসিফিক হবে, যে আমরা সিটির নাম নিতে চাই, স্টেটের নাম নিতে চাই এবং কান্ট্রির নামও নিতে চাই, তখন কি করতে হবে? তখন আমাদের তো এখানে আর স্ট্রিং আসবে না, তখন আমাদের এখানে অ্যাড্রেস আসবে। তখনই কি হবে? তখনই সে মন খারাপ করা শুরু করবে যে এই অ্যাড্রেস বলতে তো আমি কিছু চিনি না। আমাদের নর্মাল যে ডেটা টাইপ মাইস্কুলে যদি চিন্তা করি, মাইস্কুলে অ্যাড্রেস টাইপের কোনো ডেটা টাইপ আছে? অ্যাড্রেস টাইপের কোনো ডেটা টাইপ নাই। তো তখন আসলে আমাদের এটা নিজেদের একটা নতুন ডেটা টাইপ চলে আসবে। এখন সে কনফিউজ হয়ে যাবে যে অ্যাড্রেসটাকে ডেটাবেজে কিভাবে সে ম্যাপ করবে। অ্যাড্রেস বলতে তো শুধু অ্যাড্রেস না, অ্যাড্রেসের মধ্যে সিটি আছে, নেম আছে এবং কান্ট্রি আছে, তিনটা জিনিস আছে। এখন আমার এখানে দুইটা উপায় হইতে পারে যারা ডেটাবেস করছেন। যেহেতু এই অ্যাড্রেস ইউজার যেরকম প্লেন নেম, ইমেল, পাসওয়ার্ড, যদি আমরা এই অ্যাড্রেসটাকে সিটি, স্টেট, কান্ট্রি এটাকে যদি এখানে হিসেবে চিন্তা করতাম, আলাদা কোনো অবজেক্ট হিসেবে না চিন্তা করতাম, ক্লাস হিসেবে না চিন্তা করতাম, আমরা কিন্তু এটা এভাবে রাখতে পারতাম, তাই না? চাইলে কিন্তু আলাদা রাখতে পারতাম, একসাথেও রাখতে পারতাম। আমরা জাস্ট বুঝার সুবিধার জন্য অ্যাড্রেসটাকে আলাদা করছি। সেকেন্ড যেটা হইতে পারে, আপনি অ্যাড্রেসটাকে আলাদাভাবে রাখতে চান, যে আমি আরেকটা নতুন টেবিল বানাবো, সেই টেবিলে অ্যাড্রেস গুলাকে জমা করে রাখবো। সেটাও হইতে পারে, দুইটা অ্যাপ্রোচ হইতে পারে। বুঝে গেছে দুইটা অ্যাপ্রোচ সম্পর্কে? একটা হইতেছে এই স্টুডিও ইউজার টেবিলেই আমি এই তিনটা নতুন কলাম অ্যাড করব, যে তিনটা কলামে আমি এই সিটি, কান্ট্রি, স্টেট
একসাথে রেখে দিব, ইউজার টেবিলে রেখে দিব। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে অ্যাড্রেসটাকে নতুন আরেকটা টেবিল হিসেবে চিন্তা করবো, অ্যাজ লাইক বুক হিসেবে, বুককে যেভাবে আমরা চিন্তা করছি যে বুক একটা যেরকম আলাদা একটা টেবিল, এটাও আমরা অ্যাড্রেসটাও আলাদা একটা টেবিল। এই দুইটা অ্যাপ্রোচে আমরা করতে পারি। তো প্রথম অ্যাপ্রোচ নিয়ে চিন্তা করি যে আমরা চাচ্ছি যে এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এক ইউজারের সাথেই থাকবে, ইউজার যেরকম অ্যাড্রেসটাও সেরকম, মানে অ্যাজ লাইক এরকম যে এরকম আর কি। আমরা জাভাতে কাজের সুবিধার্থে একটা ক্লাসের মধ্যে রাখছি, কিন্তু মাইস্কুলে যখন রাখতে চাই, ডেটাবেজে যখন রাখতে চাই, আমরা একই টেবিলে ডেটাগুলো রাখতে চাই, আলাদা কোনো এন্টিটি হিসেবে বা আলাদা কোনো টেবিল হিসেবে রাখতে চাই না। এইভাবে আমরা রাখতে চাচ্ছি, বুঝে গেছে? যে জাভাতে আমরা ক্লাস হিসেবে দেখাচ্ছি ঠিক আছে, কিন্তু ডেটাবেজে সেভাবে হচ্ছে একই টেবিলের মধ্যে। তো এটা কিভাবে আমরা করতে পারি? এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা সেটা হচ্ছে আমাদের একটা অ্যানোটেশন দিতে হবে। অ্যানোটেশনটা হচ্ছে এমবেডেড। এমবেডেড মানে হচ্ছে এইটা হচ্ছে ইউজার যে ক্লাসটা আছে, ইউজার ক্লাসের সাথেই লিঙ্ক। ইউজার যে ভ্যালু, মানে ইউজারের যে ডেটাগুলো আছে, টেবিলটা আছে, এই টেবিলের সাথে অ্যাড্রেসের টেবিলটাও আমাদের ডেটাবেজে সেভ হবে, অ্যাড্রেসের যে ডেটাগুলো আছে সেটাও সেভ হবে। এটা হচ্ছে, এই দেখেন আমি যদি এখন ডেটাবেসটা আপনাদের দেখাই, এখন দেখেন এই যে ডেসক্রাইব ইউজার আমি দিছি, এখানে কিন্তু আগে যেটা ছিল আইডি, নেম, পাসওয়ার্ড, সেটা কিন্তু ছিলই। অ্যাড্রেসটা আগের বার আমি অ্যাড করছিলাম বলে এটা রয়ে গেছে, যেহেতু আপডেট দেওয়া আছে, এটা ভদ্রলোক রিমুভ হয় নাই, এটা পরে ড্রপ করলে চলে যাবে। কিন্তু এটার সাথে কি হয়েছে, সিটি, কান্ট্রি, স্টেট কিন্তু আরেক নতুন একটা কলাম, 3টা কলাম অ্যাড হয়ে গেছে। সিটি, স্টেট, কান্ট্রিটা নতুন কলাম হিসেবে অ্যাড হয়েছে। আমি তারপর একটা ড্রপ করে আরেকবার দেখাই। ড্রপ টেবিল করে দিলাম। এখন আমার কোনো ইউজার্স নামে কোনো টেবিল নাই। যদি আমি এখন রান করি, দেখেন আইডি, সিটি, কান্ট্রি, স্টেট, ইমেল নেম, পাসওয়ার্ড। তো আমাদের এই ইউজার্স টেবিলেই এই অ্যাড্রেসের 3টে অ্যাট্রিবিউট এমবেডেড হয়ে গেছে, একসাথে দেখাইছে। এটা মিন করতেছে যে আমি আমার যে জাভার যে ক্লাসটা, এই জাভা ক্লাসটাকে, এটা তো আমার জাভা ক্লাস, এখানে আমি আমার সুবিধার্থে অ্যাড্রেস ক্লাসটাকে আলাদা করছি, কিন্তু ডেটাবেজে আমি একসাথেই ইউজার টেবিলের সাথেই রাখতে চাই। এটা নিয়ে কারো কোনো বুঝতে প্রবলেম আছে? সেটিংসে আপডেটের জায়গায় যদি ক্রিয়েট এন্ড ড্রপ দেয়া তাহলে কি বারবার বারবার, হ্যাঁ, তখন কি আমার ডেটাবেসটা বারবার ড্রপ হইতো, আগে ক্রিয়েট হইতো এবং বোধটা ক্লোজ করলে ড্রপ করে দিত আর কি। ওদের ক্লোজ তখন সব বন্ধ হয়ে যেত। টার্মিনালে গিয়ে কাটতেছে, এটা কাটা লাগবে। না না না, ওদের ক্লোজ হলে তো ড্রপ হয়ে গেল। ও আচ্ছা, প্রজেক্ট ক্লোজ। হ্যাঁ, আচ্ছা। তো এখন এখানে এমবেডেড দিলাম, এটা কাজ করতেছে, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে, গুড প্র্যাকটিস হচ্ছে এখানে আমরা যে অ্যাড্রেসটা দিলাম, অ্যাড্রেসের উপরে আমাদের আরেকটা অ্যানোটেশন দিতে হয়, সেটা হচ্ছে এমবেডেবল। এমবেডেবল হইতেছে মিন করতেছে যে এই অ্যাড্রেসটাকে কেউ একজন এমবেড করছে। টু ওয়েতে আমরা অ্যানোটেশন দেই, যাতে এই ক্লাসে যে আছে সেও দেখে বুঝতে পারে যে এই যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউট, এই যে ক্লাসটা, এই ক্লাসটা কেউ না কেউ লিঙ্ক করে রাখছে। আবার অপোজিট সাইড থেকে যদি আমি দেখি, অপোজিট সাইড থেকে এটা দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাড্রেসটাকে আমরা এমবেড করে নিতেছি। সো এমবেডেবল মিন করতেছে যে এটাকে কেউ একজন এমবেড করতেছে, আর এমবেড মানে হচ্ছে এই ক্লাসটাকে আমি এমবেড করে নিতেছি। তো এই হচ্ছে পার্থক্য। তো লজিক্যালি আপনি যদি চিন্তা করেন যে এটা না দিলেও যে কাজ করবে, কিন্তু এটা আপনার রিডেবিলিটি বা আপনার কোডের স্ট্রাকচার বেটার রাখার জন্য এই অ্যানোটেশন আপনার দেওয়া উচিত, এবং এটা বেস্ট প্র্যাকটিস। অনেক ক্ষেত্রে দেখা গেছে এটা যদি না দেন, কমপ্লেক্স স্ট্রাকচারের ক্ষেত্রে তখন প্রবলেম করতে পারে। আমাদের একটা ভেরি সিম্পল প্রজেক্ট, এখানে কোনো তেমন কোনো কিছু নাই কমপ্লেক্সিটি, তো এটা তো প্রবলেম করতেছে না, কিন্তু হইতে পারে কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে, ম্যাপিং করার ক্ষেত্রে তখন ঝামেলা বাধায় ফেলতে পারে। তো এই পাশ থেকে যে হচ্ছে এমবেড হইতে চাচ্ছে তাকে আমরা বলবো এমবেডেবল, আর যেখানে আমরা এমবেড করতেছি সেটাকে বলতেছি এমবেডেড।
বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? এনিওয়ান? ইয়াতে আপডেট করতে গেলে রান করতে হয়, বাসায় প্র্যাকটিস করেন নাই বোঝা যাচ্ছে। স্যার আমরা তো নর্মাল হচ্ছে সার্ভিস অ্যাডমিশন ইউজ করে আবার অন্য জায়গা থেকে অটোমেটিক এটা নিতে হবে অথবা হচ্ছে কনস্ট্যান্ট ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারে, ডিপেন্ডেন্সি ইনজেকশন। ডিপেন্ডেন্সি। এখন আমি যদি ডিপেন্ডেন্সি ইনজেকশন করি আমি করে তারপর অটোমেটিক দিয়ে রাখি যেন মানে ওই যে যেটা বললেন রিডেবিলিটি বাড়ানোর জন্য। না না না, দুইটা তো অর, এটা ইউজ করবেন অথবা এটা ইউজ করবেন। আচ্ছা এটার ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা। হ্যাঁ, এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই, এটা আমরা ম্যাপিং দেখতেছি একটা টেবিল, মানে একটা ক্লাস থেকে কিভাবে আমরা একটা মাইস্কুল টেবিল বানাতে পারি, জাস্ট এতটুকু দেখতেছি। আমরা এখন মনে করেন যে সার্ভিস বলেন, রেপো বলেন, কন্ট্রোলার, এগুলোর মধ্যে কিছুতে নেই। আমরা ওই যে ক্রিয়েট টেবিল কিভাবে বানাইতেছিলাম, আগে হাতে লিখতাম, এটাই কিভাবে অটোমেটিক লিখতে পারে, এটাই জাস্ট দেখতেছি, এতটুকু, আর কিছু না। বুঝে গেছে? হুম। আমাদের হচ্ছে MySQL এ আমাদের হচ্ছে অলরেডি জেমস হচ্ছে ডাউনলোড করা আছে। এজন্য কি স্যার আমার MySQL কাজ করতেছে না? আরেকবার বলেন। স্যার জেমস আছে না যে আমরা জেমস না, জ্যাম। আচ্ছা হ্যাঁ। জেম হচ্ছে আমি অলরেডি ডাউনলোড করে না, আপনার তো রান হয়েছে, আমি স্যার একটা পাসওয়ার্ড যদি দিই তাহলে আপনি ভুলে গেছেন পাসওয়ার্ড অথবা কোড ভুল করতেছেন। আপনার আমি জ্যাম, এটা আগে সবার, মানে এইটা যখন আমাকে বলে তখন আমি সবার প্রথমে জিজ্ঞেস করি জ্যাম কি। স্যার এটা হচ্ছে ডাটাবেজের কাজ করার জন্য। হ্যাঁ, তো এইখানেই হচ্ছে মানে একটা ক্লাস চলে যায় আর কি, জ্যাম নিয়ে আমরা পরে আলোচনা করবো না, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন। স্যার এটা তো আমি ডাটাবেজটা অন করতে যাচ্ছি। আমি তো এটা মানে একটা ইস্যু আছে, আপনার জ্যাম বুঝতে পারলে পরে তখন বুঝতে পারবেন কেন প্রবলেমটা হচ্ছে। আমি পরে বুঝাই দিব না, ঠিক আছে? আগে ক্লাসটা একটু কন্টিনিউ করে নিন। হুম, আমি কখনো জ্যাম না, জ্যাম ব্যবহার করি, আমি পার্সোনালি জ্যাম ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু সবকিছু বুঝে ব্যবহার করতে হবে অ্যাকচুয়ালি। না, আমি মানে আমি কখনো এক্সপেক্ট করি না যে আপনি আর কোনো কিছু একটা ইনস্টল করছেন না বুঝে ইনস্টল করে ফেলছেন। হতে পারে আমার জ্যাম লাগতে পারে, যেটা লাগতে পারে আমার আগে বুঝতে হবে যে এই সফটওয়্যারটা যে আমি ইনস্টল করতেছি আমার পিসিতে, এটা কি কাজ করতেছে, কি ইমপ্যাক্ট ফেলতেছে, ঠিক আছে? আমি একটা টিউটোরিয়াল দেখলাম, ওখানে জ্যাম ব্যবহার করছে, ওকে ডাউনলোড জ্যাম, ইনস্টল নেক্সট ডান, ঠিক আছে? তো তো এখানে ইস্যু আছে আর কি, মানে এটা আমি পরে বলবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা এটা বুঝবো না, যেহেতু বুঝাই নাই আমি বুঝাই দিব না, ঠিক আছে? ওকে ওকে, আমরা আবার ব্যাক করি। অ্যাড্রেস, এখন অ্যাড্রেস, অ্যাড্রেস কত প্রকার? অ্যাড্রেস মিনিমাম দুই প্রকার, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। তো অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস হতে পারে, পার্মানেন্ট অ্যাড্রেস হতে পারে, আর অনেকে ওয়ার্ক অ্যাড্রেস হতে পারে, এরকম অনেক রকমের অ্যাড্রেস হতে পারে। তো আমাদের ক্ষেত্রে কোন অ্যাড্রেস? পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস আগে প্রথমে চিন্তা করি। অ্যাড্রেস, তো তার মানে আমার এখন অবশ্যই আরেকটা অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখন ঝামেলাটা বেঁধে গেছে, এবার দুইটা সেম হয়ে গেছে। মানে লজিক্যালি কি দাঁড়াইলো, আমরা যদি চিন্তা করি, আমরা ধরেন এমবেডেড দিলাম, কোনো সমস্যা তো নাই, তাই না? এমবেডেড দিলাম, কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যে অ্যাট্রিবিউট, অ্যাড্রেস, সিটি, স্টেট, কান্ট্রি, আবার পার্মানেন্ট এর ক্ষেত্রেও সেম অ্যাট্রিবিউট, সিটি, স্টেট, কান্ট্রি। এখন আমরা যখন ডেটাবেজে রাখতে যাব, ডেটাবেজে রাখতে গেলে তখন কি হবে? দুইটা করে কলাম তো তৈরি হওয়া পসিবল, একটি অ্যাট্রিবিউট কি হওয়া পসিবল, মানে কলামের নাম একই হওয়া পসিবল? তাও তো হওয়া পসিবল না। তাহলে এটার সলিউশন কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, কোডটা যদি আমরা রান করি তখন আমাদের অনেক গালিগালাজ করবে যে ভাই আপনি জাভা কোডটা আসছেন কিন্তু ডেটাবেস কোর্স করতে আর করেন নাই, এগুলো তো হইতেই পারে না, ঠিক আছে? দেখেন এই যে দেখছেন, সে বলতেছে যে কলাম সিটি ইজ ডুপ্লিকেটেড ইন ম্যাপিং ফর এন্টিটি ইউজার, যে আপডেটেবল ফলস এইসব বলতেছে, এগুলো তো আমি কিছু করতে পারতেছি না। মাল্টিপল প্রপার্টিজ টু দা সেম কলাম, একই কলাম দুইজন চাইতেছে। হুম, হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের আরেকটা অ্যানোটেশন দিতে হবে। সে অ্যানোটেশনের নাম হচ্ছে, হ্যাঁ আমরা খালি অ্যানোটেশনই শিখবো বেশিরভাগ ক্ষেত্রে, এই অ্যানোটেশন দিয়ে আমাদের কমান্ড হয়ে যাবে আর কি। আমরা ডেটাবেস কোর্স যেটা করতেছি 3 মাসে,
সেটা আমাদের কাছে একটা অ্যানোটেশন। ওভাররাইড। ওকে, অ্যাট্রিবিউট ওভাররাইড। এই অ্যাট্রিবিউট ওভাররাইড নামক একটা অ্যানোটেশন আছে, যেটা হচ্ছে আমাদের এই যে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যে এই অ্যাড্রেসের যে কলামের নাম, এটা তো আমরা সিটি বলতেছি, স্টেট বলতেছি। এখন আমরা কি করব, এই সিটির নামটাকে চেঞ্জ করে দিব। আমরা বলবো প্রেজেন্ট অ্যাড্রেস সিটি, প্রেজেন্ট আন্ডারস্কোর সিটি, প্রেজেন্ট আন্ডারস্কোর স্টেট, প্রেজেন্ট আন্ডারস্কোর কান্ট্রি। তাহলে যখন ডেটাবেজে সেভ হচ্ছে, তখন ডেটাবেসটা তৈরি মানে টেবিলটা তৈরি হওয়ার সময়, তখন আমার এখানে সিটি, কিন্তু কলামের নাম হচ্ছে প্রেজেন্ট আন্ডারস্কোর সিটি। বুঝে গেছে? তো ও কিন্তু ইন্টারনালি জাভা এবং মাইস্কুল নিজেরা বুঝে নিতেছে যে যখন আমি পাঠাচ্ছি, আমি কিন্তু পাঠাচ্ছি কি প্রেজেন্ট অ্যাড্রেস ডট সিটিতে, প্রেজেন্ট অ্যাড্রেস ডট সিটিতে আমি পাঠাচ্ছি প্রেজেন্ট আন্ডারস্কোর সিটি টেবিলে কলামে। আবার যখন পার্মানেন্ট অ্যাড্রেস ডট সিটি বলতেছি, তখন আমরা কোথায় পাঠাচ্ছি, পার্মানেন্ট অ্যাড্রেস সিটি। ঠিক আছে? সো ও কি করতেছে, ও কিন্তু নিজে, এইটাই হচ্ছে হাইবারনেটের সুবিধা, ও নিজে মাইস্কুলের সাথে ম্যাপিং করতেছে যে আমার এই অ্যাট্রিবিউটটা মাইস্কুলের কোন কলামে যেয়ে বসবে। আবার যখন আমি ব্যাক পাবো, কোন কলাম থেকে আমার কোন অ্যাট্রিবিউটের ভ্যালুটা সেট হবে, টু এ তো একবার আমি পাঠাচ্ছি, একবার আবার নিচ্ছি। তো পাঠানোর সময় সে আবার ম্যাপ করে পাঠাচ্ছে যে এই অ্যাট্রিবিউটটা অমুক কলামে যাবে, বা নেওয়ার সময় সে অটোমেটিক ম্যাপ করতেছে ওই কলামের ভ্যালু, তো তার মানে এটা এই অ্যাট্রিবিউটটা এসে সেট হবে। সো এই হচ্ছে আমরা ম্যাপিং করতেছি। বুঝে গেছে? তো হাইবারনেট আমরা এই কারণে ব্যবহার করতেছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? কারণ আমরা যখন জাভা করি, জাভাতে কোড করার সময় তো আমরা অলওয়েজ ক্লাস ব্যবহার করি। আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে গেট প্রেজেন্ট অ্যাড্রেস, গেট প্রেজেন্ট অ্যাড্রেস ডট গেট সিটি, বা গেট পার্মানেন্ট অ্যাড্রেস ডট গেট কান্ট্রি, এভাবেই তো আমরা সাধারণত ব্যবহার করি। তো আমরা তো এই ক্লাসের মধ্যে তো সব অ্যাট্রিবিউট নিয়ে এসে বসাতে পারি না, এটা আমাদের জাভা সাব মানে না বলতে আঙ্কেল বব না করছে প্রথম ক্লাস অনুযায়ী। সো দ্যাটস ওয়াই আমাদের এই ম্যাপিং গুলো আসতেছে। ক্লিয়ার? তো এখন আমরা আসেন এটার ভিতরে এটা করি, অ্যাট্রিবিউটটা দেই। ওকে, আমরা কি করলাম, অ্যাট্রিবিউটকে ওভাররাইড করতেছি। কোন অ্যাট্রিবিউট? অ্যাড্রেসের অ্যাট্রিবিউট। আমাদের পেজ অ্যাড্রেসের যে ক্লাসটা আছে, সেখানে আমাদের অ্যাট্রিবিউটের নাম ছিল সিটি। সিটিটা আমাদের যে কলাম হবে, ডেটাবেজের কলাম হবে, সেটা কোন নামে রিপ্লেস হবে? প্রেজেন্ট সিটি। সিমিলারলি এই তিনটার ক্ষেত্রে সিটি, স্টেট, কান্ট্রির ক্ষেত্রে সেম কাজ করছে। যা সব কয়টাই স্টেটটা রিপ্লেস হবে প্রেজেন্ট স্টেটের দ্বারা, কান্ট্রিটা রিপ্লেস হবে প্রেজেন্ট কান্ট্রি দ্বারা। এখন কিন্তু ডুপ্লিকেটার নাই, আমি যদি এটা ক্ষেত্রে নাও দেই তাও কিন্তু কাজ করবে। বুঝে গেছে? এত কষ্ট করা থেকে ধীরে এখানে একটা ক্লাস বানিয়ে দিয়েছি। আমরা আসবো অবশ্যই। ঠিক আছে? সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন? কিন্তু রিডেবিলিটি বেটার রাখার জন্য আমাদের কি করা উচিত, আমাদের আলাদা আলাদা ভাবে রাখা উচিত। আমি কপি পেস্ট করলাম, যেটা আপনারা করবেন না। নিজে কপি করছে আমার। না না না, নিজের এক ফাইল থেকে আরেক ফাইলে কনভার্ট করতে পারবো না। এটা না করাই উচিত এই মুহূর্তে।
সো বিষয় হচ্ছে আমাদের ক্লাস তাহলে কি হলো, একটাই ক্লাস হইলো, কিন্তু আমাদের কলামের সংখ্যা 6টা হয়ে গেছে। আমরা যদি একটু ডেমো দেখে আসি। তাহলে আপনি বুঝতে পারবেন, যেহেতু আপনি নতুন নতুন আছেন, তো অনেক কিছু মনে হতে পারে যে আগেরটার সাথে মিক্স হয়ে যাবে, মার্জ হয়ে গেলে তখন আপনি ধরতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারেন, আপনার ইচ্ছা। এখন দেখেন আমাদের একটাই টেবিল ইউজার্স। ইউজার্স টেবিলে এখন আইডি, ইমেল, নেম, পাসওয়ার্ড অত ঠিকঠাকই আছে। আমাদের এরপরে পার্মানেন্ট সিটি, পার্মানেন্ট কান্ট্রি, পার্মানেন্ট স্টেট, সিমিলারলি প্রেজেন্ট সিটি, প্রেজেন্ট কান্ট্রি, প্রেজেন্ট স্টেট, আমরা কলামের নামটা জাস্ট চেঞ্জ করে ফেলবো। তো এটাই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস এর কাজ। আমরা অ্যাট্রিবিউটস গুলা ওভাররাইড করতেছি। আর অ্যাট্রিবিউটস ওভাররাইডস হচ্ছে অনেকগুলো অ্যাট্রিবিউটস হতে পারে, দ্যাটস ওয়াই প্রথমটা কিন্তু অ্যাট্রিবিউট ওভাররাইডস, আর ভিতরের গুলা কিন্তু অ্যাট্রিবিউট ওভাররাইড। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবেন আর কি, পরীক্ষার সময় ভুলে যেতে পারেন, দেখা গেছে ভুল করে একটা এস দেন নাই। ক্লিয়ার সবার? এটা নিয়ে কার কোনো কনফিউশন? তো এরকম পারপাসে যখন মনে করেন যে কোনো, আমরা চিন্তা করতেছি যে একটা টেবিলের মধ্যে আমরা এই ডেটাগুলো রেখে দিব, আমরা আলাদা কোনো টেবিল মেনটেন করতে চাচ্ছি না, সিম্পল কালেকশন, আমাদের আরেকটা কালেকশন ডাইরেক্টলি চাচ্ছি না, একটা টেবিল বাড়িতে চাচ্ছি না, তো এইসব ক্ষেত্রে আমরা জাস্ট এই এমবেডেড করে কাজগুলো চালাই দিব আর কি। ইজি হইলে পরে, যখন আমাদের ডেটাগুলো কমপ্লেক্স না, ইজি ডেটা, সিম্পল ডেটা, সেই সব ক্ষেত্রে আমরা এই কাজগুলা করব। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? ওকে, এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। সেকেন্ড যে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে আমাদের আরেকটা টেবিল মেনটেন করা। টেবিল মেনটেন করা আপনি বুঝতেই পারতেছেন, বুকের মতো, যেটা আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি। একটা ইউজারের কি থাকতে পারে, পাসপোর্ট। ওকে, আমরা ধরে নিতেছি যে একটা ইউজারের একটা পাসপোর্ট আছে, বা মাল্টিপল পাসপোর্টও থাকতে পারে, সমস্যা নেই। তো একটা পাসপোর্টের ধরেন, কারণ আমি তো অলরেডি পিছাই আছি এই কারণে। পাসপোর্ট নাম্বার আর পাসপোর্ট কান্ট্রি। ওকে, এখন আমরা চাচ্ছি, আমরা চাইলে পরে এই যে ইউজারের এখানে সিমিলারলি একইভাবে কি করতে পারি, এই পাসপোর্টটাকে অ্যাড করে দিতে পারি, পাসপোর্ট পাসপোর্ট। ওকে, এটা করতে পারি। কিন্তু আমরা যদি চাই যে না, আমরা এখন আলাদা একটা নতুন টেবিলে ডেটাটা রাখবো, এই টেবিলে ডেটাটা রাখবো না, এটা সেপারেট হিসেবে রাখবো। কারণ একটা টেবিলে যদি আমরা হিউজ পরিমাণ ডেটা রেখে দিই, ধরেন এই পাসপোর্টে আরো 50টা অ্যাট্রিবিউট আছে, তাহলে এই ইউজারের মধ্যে অনেক কলাম হয়ে যাচ্ছে না। আমি যখন একটা ইউজারকে টান দিয়ে নিয়ে আসবো, তখন কি হবে, এই ইউজারের সব ডেটা চলে আসতে পারে। সো এই কারণে একটা সাধারণত মনে করেন যে একটা টেবিলের মধ্যে এত বেশি কলাম করা উচিত না। আপনারা ডেটাবেস পড়তে শিখে থাকবেন, নর্মালাইজেশন, ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু আপনার রাখতে হবে, আপনি যা জয়েন করে করে যতটুকু দরকার ততটুকু নিয়ে আসবেন। তো এই কারণে আমরা বলতেছি যে এখন আপনি চাচ্ছেন যে নতুন আরেকটা টেবিলে ডেটাটা রাখতে চাচ্ছেন, তখন আমাদের কি করতে হবে, অবশ্যই আগে এন্টিটি দিতে হবে। এন্টিটি দেওয়া মানে হচ্ছে এই ভদ্রলোক একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যে আমি আলাদা একটা টেবিল পেয়ে গেছি। ঠিক আছে, আর আগে যদি একটা ছিল, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল না, ও কিন্তু অলওয়েজ ইউজারের আন্ডারে ছিল। সো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আমার একটা নতুন ক্লাস, মানে নতুন একটা টেবিল আছে। তো আপনি যদি দেখেন, আমরা যদি শো টেবিলসে যাই, এখানে কিন্তু ও আচ্ছা, সরি, এখানে ভুল আছে, এখানে দেওয়া যাবে না আপাতত।
এখন যদি দেই, পাসপোর্ট নামে নতুন একটা টেবিল তৈরি হয়েছে। আমরা যদি ডেসক্রাইব পাসপোর্ট দেই, তখন আমাদের আইডি, কান্ট্রি এবং পাসপোর্ট নাম্বার আসছে। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে পাসপোর্ট নাম্বার ক্যাপিটাল কেসে লিখছি, পি ছোট হাতের, এন ক্যাপিটাল। মাই স্কুলের ক্ষেত্রে আমরা সাধারণত এই ফরম্যাটে লিখি না, আমরা মাই স্কুলের ক্ষেত্রে আন্ডারস্কোর ব্যবহার করি। ও যখন ম্যাপিং করছে, ও কিন্তু মাই স্কুলের ফরম্যাটে ম্যাপিং করছে, এটা কিন্তু অটো হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আমাদের নেমিং কনভেনশন ফলো করা উচিত। ওকে, এখন আমরা চাচ্ছি যে এই যে আইডি, কান্ট্রি, পাসপোর্ট নাম্বার, এর যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এর আলাদা সার্ভিস হইতে পারে, এর আলাদা রেপোজিটরি হইতে পারে, যেহেতু ও ইন্ডিপেন্ডেন্ট, একে আমরা আলাদাভাবে ম্যানেজ করতে পারি, অ্যাজ লাইক বুককে আমরা ম্যানেজ করতেছিলাম, অ্যাজ লাইক ইউজারকে ম্যানেজ করতেছি। তো ও কিন্তু যেহেতু ইন্ডিপেন্ডেন্ট একটা রাষ্ট্র, রাষ্ট্র না সরি, ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লাস, তো সে নিজের মতন করে রেপোজিটরি সার্ভিস তৈরি করতে পারে, তো কোনো প্রবলেম নাই কারো, রাইট? ওকে, কিন্তু আমরা চাচ্ছি যে এই যে পাসপোর্টটা আমাদের এই ইউজারের সাথে কোনো না কোনো একটা লিঙ্ক থাকবে, যে এই ইউজারের পাসপোর্ট হচ্ছে এটা, নাইলে পরে আমি আসলে বুঝবো কিভাবে যে কোন ইউজারের পাসপোর্ট কোনটা? খালি আমরা এন্ট্রি দিয়ে গেলাম, পাসপোর্টের লিস্ট আছে, কিন্তু কোন ইউজারের কোন পাসপোর্ট তো থাকবে না, তাই না? তো এটার জন্য আমাদের কি করতে হবে, ইউজারের এখানে পাসপোর্টটা অ্যাড করতে হবে, যে এই একটা ইউজারের আমাদের একটা পাসপোর্ট আছে, ঠিক আছে? এখন এই যে পাসপোর্ট আমরা অ্যাড করলাম, আমরা বলতেছিলাম দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এমবেডেড। এমবেডেড এখানে অ্যাড করা মাত্র ও ইউজার কলামের মধ্যেই একটা 3টা কলাম বসাই দিবে, কিন্তু আমরা চাচ্ছি না, ইউজার কলাম, ইউজার টেবিল অনেক ভারী হয়ে যাবে, এটা করা যাবে না। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, আমাদের বলতে হবে যে ভাই তুমি এটা ইউজার টেবিলে তৈরি করবা না, তুমি এটা একটা 1-to-1 রিলেশনশিপ মেনটেন করবা। 1-to-1 মানে হচ্ছে যে এটা তো পাসপোর্টে এখানে আমরা এন্টিটি হিসেবে ডিফাইন করছি, যখন 1-to-1 ডিফাইন করব তখন অবশ্যই আমার এখানে এন্টিটি দিতে হবে। 1-to-1 মানে হচ্ছে যে এটা একটা ইউজারের একটা পাসপোর্ট থাকবে, একটা ইউজারের একটা পাসপোর্ট থাকবে, একটা ইউজার একটা পাসপোর্ট। বুঝে গেছে? আমরা যখন ডাটাবেস কোর্সে দেখছি 1-to-1, 1-to-many, many-to-1, many-to-many এগুলা, তাই না? তো এটা হচ্ছে সেই 1-to-1 রিলেশনশিপ, যে আমাদের একটা ইউজারের একটাই পাসপোর্ট। তো এখন যদি আপনি দেন, ও কি করবে, জাস্ট আমরা যদি একবার রান করি, ডেসক্রাইব পাসপোর্ট যদি দেই, পাসপোর্ট অ্যাজ ইট ইজ আছে, কোনো সমস্যা নেই। পাসপোর্টের মধ্যে পাসপোর্টের আইডি আছে একটা, কান্ট্রি আছে একটা, পাসপোর্টের নাম্বার আছে। আমরা যদি ইউজারকে ডেসক্রাইব করি, দেখেন একদম লাস্টে একটা ফরেন কি অ্যাড হয়েছে, পাসপোর্ট আইডি, পাসপোর্ট আন্ডারস্কোর আইডি। এটার মানে হচ্ছে যে এই যে ইউজার যেহেতু 1-to-1, এই পাসপোর্ট আইডি নামে একটা কলাম আছে, এখানে পাসপোর্টের একটা নাম্বার থাকবে, যে আমরা তো যখন পাসপোর্টে ডেটা রাখতেছি তখন আমরা একটা নাম্বার দিয়ে রাখতেছি, যেহেতু পাসপোর্টে একটা নাম্বার আছে, যদি পাসপোর্টে যান দেখেন, পাসপোর্ট অবজেক্টটা যখন তৈরি করবেন অবশ্যই ইন্টিজার আইডির একটা ভ্যালু থাকবে, একটা 1 নামক একটা ভ্যালু আসলো। এই 1টা কি হচ্ছে, এই 1টা আমার এই ইউজার টেবিলে অ্যাড হয়ে যাচ্ছে, মানে এখানে একটা ইউজার টেবিলে পাসপোর্ট আইডি ইকুয়াল টু 1 আসতেছে। আপনি আবার ধরেন এখানে নতুন আরেকটা পাসপোর্ট তৈরি করছেন, আইডি পেলেন 2, তো যে ইউজারের জন্য আইডিটা 2, তার এখানে পাসপোর্টের নাম্বারটা আইডি 2 দিয়ে আপডেট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? সো তাহলে আমরা ডেটা, সিম্পল ডেটা যেগুলা, সেগুলো দুই ভাবে রাখতে পারি, একটা এমবেডেড করে রাখতে পারি, আরেকটা এনটিটি করে 1-to-1 রিলেশনশিপ আকারে রাখতে পারি। কারো কোনো কনফিউশন? তখন আমরা আস্তে আস্তে কমপ্লেক্সিটি বাড়াবো ইনশাল্লাহ, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, যে উনি পারে। স্যার আমরা হ্যাঁ, হচ্ছে অ্যাড্রেস যেহেতু এই কলাম মানে একই টেবিলের মধ্যে রাখতেছি, তখন আমরা এই ইউজারের আইডি ইমেলের মতো করে নিজেরাই হচ্ছে পার্মানেন্ট কিছু লিখে দিলাম। আরেকবার বলেন। মানে স্যার আমরা তো অ্যাড্রেস আলাদা একটা ক্লাস দিলাম, দেন হচ্ছে এই টেবিলে অ্যাড করার জন্য যে এমবেড হুম, স্যার এমবেড না করে আমরা হচ্ছে নিজেরাই। ক্লাসটাকে আলাদা না করে হ্যাঁ
হ্যাঁ ওটা করতে পারতাম, বাট ওটা বেস্ট প্র্যাকটিস না। আমরা মানে যেই জিনিসগুলা একই রকম জিনিস এগুলাকে আমরা সেপারেট ক্লাসে রাখি আর কি। ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আলাদা হ্যাঁ মানে এখন আপনার ওয়ার্ক এড্রেস হইতে পারে আবার, ঠিক আছে, আপনার শ্বশুর বাড়ির address হইতে পারে, তখন আপনার কি হবে, অ্যাট্রিবিউট গুলো বাড়তে হবে। তার থেকে আমি যদি অবজেক্ট ওই ক্লাস বানায় রাখি তাহলে সুবিধা, এই কারণে। এমনিতে দেখা যাচ্ছে এটা আমি করতাম না, যখন ইউজারের সিপিপি রয়েছে তাহলে আমি এখানে দিয়ে দিলাম, ওটা জন্য আলাদা ক্লাস করে করলাম। না নাও করতে পারতাম। এটা পুরোপুরি মানে যখন আমরা ডেটাবেস স্ট্রাকচার করি বানাই ওই তখনকার উপরে ডিপেন্ড করতেছে যে আমি তখন কি চিন্তা করতেছি। তখন মনে করেন আমি যদি আপনার মতন চিন্তা করে ফেলতাম তাহলে ওটা হইতো ওইরকমই হইতো। ঠিক আছে। তো অনেকভাবে ডেটাবেস স্ট্রাকচার তৈরি করা যায়, কিন্তু বেস্ট ওয়েতে ডেটাটা রাখতে হবে যাতে আপনি ইন ফিউচারে ডেটাটা পারফেক্টলি আনতে পারেন, অপটিমাইজ ওয়েতে আনতে পারেন। মানে ইন ফিউচারে অনেক ডেটা হয়ে গেলে পরে কিন্তু আপনি যদি ডেটা একসাথে অনেক ডেটা রেখে দেন তখন এগুলো ডিল করা ডিফিকাল্ট। তো যদি আপনি নর্মালাইজ করে রাখেন তাহলে জিনিসগুলো ইজিয়ার হয় মেনটেন করা। দুইটা আলাদা টেবিল তৈরি করা তো অবভিয়াসলি সুবিধা হবে, হুম হুম হুম। কিন্তু এই টেবিলে যদি ম্যাপ করি তাহলে গিভব্যাক কেন হবে? আমি অ্যাকচুয়ালি হ্যাঁ এটা করতে পারছি, কিন্তু আমার জাভা এটা আবার মন খারাপ করে আর কি, জাভা এগুলা মনে করে যে এগুলা উচিত না। এর নিচে যেটা ফরেন কি যেটা স্যার সেটা কি ইউএনএ ইউনিক স্যার? ইউনিক। জাভা মাইস্কুল করছেন, মানে ডেটাবেস কোর্স করছেন, জি স্যার ইউনিক শিখেছে। শিখাইছিল স্যার। ওকে তাহলে তো এই যে পাই গেছেন ইউনিক। কমন করছে না? ফরেন কি হ্যাঁ ফরেন কি, হ্যাঁ যে ফরেন কি কি জিনিস বেড়াইতে আসছে যে, অন্য একটা টেবিলের সাথে হ্যাঁ অন্য একটা টেবিলের কি, ঠিক আছে, অন্য একটা টেবিলের কি এই টেবিলে বেড়াইতে আসছে, এই দ্যাটস তো হচ্ছে ফরেন গেস্ট কি। স্যার একদিন পুরো একটা 24 ঘন্টার সেশন নিয়েছে হ্যাঁ হ্যাঁ ডাটা বেসে। ডেটাবেসের তো আমি একটা ক্লাস নেই, 1 ঘন্টায় তো ডেটাবেস শিখাইতি সাধারণত। এটা নিয়ে কারো কোনো কনফিউশন এতটুক? জি স্যার। পারি না, পারলে পরে তো নিতাম। ওকে এখন এখন আসি হচ্ছে আমাদের এই যে অ্যাড্রেস বলেন পাসপোর্ট বলেন, এইখানে কিন্তু পাসপোর্ট দিয়ে চিন্তা করি। পাসপোর্ট, হ্যাঁ মনে করেন অন্য যেটা আছে হোয়াটএভার, পাসপোর্ট। এই পাসপোর্টটা আমরা যখন ডেটাটা রাখতেছি ডেটাবেসে, তখন এই যে ইউজারটা হচ্ছে আমার প্যারেন্ট, একটা প্যারেন্টের মানে প্যারেন্ট বলতে ইউজার, এর হচ্ছে চাইল্ড হচ্ছে পাসপোর্ট। একটা ইউজারের একটা প্যারেন্টের একটা চাইল্ড আছে, তাই তো বুঝাইতেছে 1 to 1 যেহেতু। কার কোনো প্রবলেম এটা নিয়ে বুঝতে? এখন এই যে পাসপোর্ট, এই একটা ইউজার যখন একটা পাসপোর্ট অ্যাড করলো প্রথমবার, মনে করেন একটা ইউজার অবজেক্ট তৈরি হইলো, সাথে সাথে আমার একটা পাসপোর্ট অবজেক্টের সাথে সাথে দিয়ে দিল, তাহলে কি হবে, আমার একটা পাসপোর্ট অবজেক্ট তৈরি হইতে হবে, সাথে একটা ইউজার অবজেক্ট তৈরি হইতে হবে, দেন এই দুটাকে অ্যাটাচ করতে হবে। বুঝে গেছে? প্রথম একটা ইউজ কেস চিন্তা করেন যে আমার একটা ইউজার, এবং আমরা যখন তৈরি করতেছি একটা অবজেক্ট তৈরি করি না, ইউজার কোনো নিউ ইউজার, তারপরে আমরা তৈরি করে দিলাম ইউজার ডট সেট পাসপোর্ট। তাহলে কি হইতেছে, আমার প্রথমে একটা ইউজার তৈরি হইলো, আবার পাসপোর্ট তৈরি করার জন্য আমার পাসপোর্টের একটা অবজেক্ট লাগবে, যেহেতু সেট পাসপোর্ট করতে গেলে নিউ পাসপোর্ট দিতে হবে, যেহেতু পাসপোর্ট একটা আলাদা ক্লাস। তো প্রথমে আমার একটা ইউজার তৈরি করতে হচ্ছে, আবার পাসপোর্ট ইকুয়াল টু নিউ পাসপোর্ট তৈরি করতে হচ্ছে। ইউজার আসলো, পাসপোর্ট আসলো, আমরা যখন সেট পাসপোর্ট দিলাম দুইটা পাসপোর্ট ইউজার এবং পাসপোর্টের মধ্যে লিঙ্ক হয়ে গেল। বুঝে গেছে? একটা অ্যাপ্রোচ। আবার এরকম হইতে পারে না যে একটা ইউজার তৈরি করছে, সে এখনো পাসপোর্ট এন্ট্রি দেয়নি, পরে যে আমরা কি করলাম, পাসপোর্ট একটা অবজেক্ট তৈরি করলাম, করে দেন এটাকে আবার সেভ করতে পারি, প্রথমে তৈরি করে রেখে দিছি, পরে আমরা এটাকে আবার ইউজার অবজেক্টে আপডেট করতে পারি কিনা। প্রথমবার ধরেন আমি রেজিস্ট্রেশনের সময় একবারে পাসপোর্টে রেজিস্ট্রেশন করতে, আবার অনেকে ধরেন যে পাসপোর্ট না দিয়ে ফাঁকা রেজিস্ট্রেশন করছে, পরে যে প্রোফাইলে যে পাসপোর্ট অ্যাড করছে, হইতে তো পারে এরকম, তাই না? দুইটা কেস হইলো। আবার অনেক সময় কি হইতে পারে যে পাসপোর্টটা ডিলিট করে দিতে পারে, যে আমার কোনো পাসপোর্ট নাই, ডিলিট, এটাও হইতে পারে। তাহলে ইউজার অবজেক্ট আছে কিন্তু পাসপোর্ট নাই, এটাও হইতে পারে। আবার অনেক সময় কি হইতে পারে, কিন্তু এটা হইতে পাসপোর্ট আছে user নাই। তো এটাও হইতে পারে। তো তাকে আমরা কি বলি, তাকে বলি অরফান। অরফান মানে কি, এতিম, যে প্যারেন্ট নাই, চাইল্ড আছে কিন্তু তার প্যারেন্ট নাই। তো এই যে চাইল্ড আছে যে প্যারেন্ট নাই, যেহেতু এটা প্রথমে বললেন, এটাই আগে প্রথমে বুঝাই
অরফান রিমুভাল ইকুয়াল টু ট্রু। মনে করেন এমন যদি ইউজ কেস হয় যে আমি প্যারেন্টকে ডিলিট করে দিছি, এর সাথে সাথে যদি আমরা এই পাসপোর্টটাকে ডিলিট করে দিতে চাই, তখন আমরা এই যে অ্যাট্রিবিউট 1 to 1 এর ক্ষেত্রে বলবো অরফান রিমুভাল ইকুয়াল টু ট্রু। সে যদি প্যারেন্টকে ডিলিট করি, সাথে সাথে চাইল্ড ডিলিট হয়ে যাবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? আর এখানে প্যারেন্ট এবং ইউজার হ্যাঁ, প্যারেন্টটা ইউজার, হ্যাঁ পাসপোর্ট হচ্ছে চাইল্ড। তো চাইল্ড যদি অরফান হয়ে যায় ও নাই। ঠিক আছে, খুবই প্যাথেটিক বিষয়, বাট অরফান রিমুভাল ইকুয়াল টু ট্রু এটা হওয়া উচিত। কার কোনো কনফিউশন? হুম, হ্যাঁ 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 হ্যাঁ, না তাহলে ইউজার থাকবে, হ্যাঁ, ওইটা সমস্যা নেই। পাসপোর্ট তখন এটা তো বিষয় না। ওকে, ক্যাসকেড। ক্যাসকেড হচ্ছে এই যে আমি প্রথমে বলতেছিলাম না যে একটা ওয়ে যে কিভাবে এই ডেটাগুলা ভ্যালুগুলা সেভ হইতেছে। প্রথমে যেটা বললাম যে একটা ইউজার এবং একটা পাসপোর্ট একসাথেও সেভ হইতে পারে, এটাকে বলতেছি আমরা পারসিস্ট। ওই যে ইউজার, এই আপনি এটা করছেন দেখলাম আমার প্রজেক্টে, তো একটা ইউজার রেজিস্ট্রেশনের সময় একটা ইউজার তৈরি হলো, সাথে পাসপোর্টের ইনফরমেশন দিল। তাহলে ইউজার একটা অবজেক্ট, পাসপোর্ট আর একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট একসাথে ইউজার ডট সেট পাসপোর্ট দিয়ে সেভ হয়ে যেতেছে। এটা তো বুঝতে পারছেন? তো তার মানে প্রথমেই সে কি করতেছে, সেভ করতেছে, ইউজারও সেভ করতেছে, পাসপোর্টও সেভ করতেছে, দুটা মার্ক করতেছে, সেভ হয়ে গেছে, শেষ। এইটা যদি এই টাইপের যদি ফাংশনালিটি আমরা দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় হচ্ছে পারসিস্ট। পারসিস্ট, এই যে ক্যাসকেড টাইপ পারসিস্ট, মানে আমরা বলতে চাচ্ছি যে এই 1 to 1 রিলেশনশিপের ক্ষেত্রে এই কাজটা ভ্যালিড, এটা এনাবল করলাম আমরা যে এই কাজটা করতে পারবে। ওকে, তারপর সেকেন্ড পারপাস কি ছিল, যে আমরা আগে ইউজার তৈরি করলাম, পরে হইতেছে পাসপোর্ট তৈরি করলাম, পরে এটাকে সেভ করলাম, দুইটা ডিফাইন্ড ইভেন্ট। এটাকে আমরা বলি মার্জ, যে দুইটাকে আমরা মার্জ করতেছি। এই দুইটা খুব কমনলি ইউজ হয় সাধারণত। ঠিক আছে, তো এই দুইটা ডিফাইনেশন, এখন আমরা তো সাধারণত দুইটাই এক্সপেক্ট করি, দুইটাই থাকবে, তাই না? তো এই যে দুইটা যদি আমরা চাই, সেই ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হয়, অল। তার মানে কি এই 1 to 1 এই সব কয়টা সাপোর্ট করতেছে। তো ক্যাসকেড টাইপ সাধারণত 6 রকমের হয়, আমরা 2 রকম দেখলাম, একটা হচ্ছে পারসিস্ট আর একটা মার্জ। তো এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে রিমুভ, যে আমরা চাইলে এই ইউজার এবং পাসপোর্ট এই দুজনকে পাসপোর্টটাকে রিমুভ করে দিতে পারি, মানে দুজনে ইউজার থেকে পাসপোর্টটাকে রিমুভ করে দিতে পারি, এটা এনাবল করে দিতে পারি। এটা দিলে সেটা এনাবল হতো, এটাও তো হইতে পারে, তাই না? যে আমরা ইউজার থেকে পাসপোর্টটাকে রিমুভ করে দিতে চাই, হইতে পারে না? কেন ডিলিট বাটনে ক্লিক করলো, শুধু ইউজার আছে পাসপোর্ট নাই, সমস্যা তো নাই, তাই না? এটাও তো আমাদের প্রয়োজন হইতে পারে। ওকে, আরেকটা হচ্ছে ডিটাচ, লিঙ্কিং। ঠিক আছে, আমার ইউজারও আছে, আমার পাসপোর্টও আছে, কিন্তু দুজনের মধ্যে কোনো লিঙ্ক নাই, ওই যে আমরা ফরেন কি ডিক্লেয়ার করতেছি, ফরেন কি নাই, কিন্তু এই ঘটলে এই পাশেও আছে এই পাশেও আছে, এটাকে বলতেছি ডিটাচ করে দেওয়া। এটা কমনলি ইউজ হয় না সাধারণত, যে ডিটাচ করে রেখে দিই, এটা আসলে হয় না, করি না আর কি, তো অরফান রিমুভ হয়ে গেল আর কি। আরেকটা হচ্ছে রিফ্রেশ। রিফ্রেশ মিনস হচ্ছে অনেক সময় আমরা আমাদের ডেটাবেস স্ট্রাকচারটাকে রিফ্রেশ দিই আর কি, নতুন করে আবার তৈরি করতে চাই, রিফ্রেশ করা আর কি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে রিফ্রেশ, যে যখন প্যারেন্ট আপডেট হবে রিফ্রেশ হবে, চাইল্ড এটার সাথে সাথে রিফ্রেশ হবে। তো এই যে 17 রকমের আমাদের ফাংশনালিটিস গুলো আছে, যে কোনটা কোনটা আমরা এনাবল করতে চাচ্ছি, কোনটা করতে চাচ্ছি, তো সাধারণত আমরা এই দুইটা করি, সাথে আমাদের রিমুভও প্রয়োজন হয় মাঝে মাঝে। তো দ্যাটস ওয়াই আমাদের ইউজ করা উচিত ক্যাসকেড টাইপ ডট অল। তাহলে কি হবে, আমাদের এই যে ডেটা নিয়ে, যে রিলেশনশিপ নিয়ে, যে ও যদি পয়লা চলে যায় কি হবে, ও যদি গায়েব হয়ে যায় কি হবে, পরে যদি আসে কি হবে, এই জিনিসগুলো যাতে আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি, দ্যাটস ওয়াই আমাদের এই ক্যাসকেডটা দিতে হয়।
বুঝে গেছে কেন ডট অল দিলাম, স্পেসিফিক কোনটার জন্য কি, এটা বুঝে গেছে? কোনো কনফিউশন? স্যার এমনিতে আমি যদি হচ্ছে আমার এখন সাপোজ আমি একটা ইউজার অবজেক্ট বানাইতে চাচ্ছি, হুম, তাহলে স্যার আমি ইউজ করতে কি করব? ইউজার একবার নিউ ইউজার নিউ ইউজার। আমি হচ্ছে কয়টা অ্যাট্রিবিউট মধ্যে শুধু কি আইডি নেম ইমেল? হ্যাঁ, যে কোনো দিয়ে কাজ করবে, কিন্তু যখনই আপনি যে পাসপোর্ট নিয়ে আসবেন তখনই ঝামেলা বাঁধবে। এখন স্যার আমি অ্যাড্রেসটা মানে এই ইউজারের অ্যাড্রেসটা আমি অ্যাড্রেসের সমস্যা হবে না, অ্যাড্রেস তো এমবেডেড, ও নিজের মতন করে চিন্তা করবে। কিন্তু যখন আপনি আরেকটা ক্লাস থেকে আনতে যাবেন, আরেকটা টেবিল থেকে আনতে যাবেন, তখনই এই রিলেশনশিপ মানে কিভাবে ডেটাগুলা এক ক্লাস থেকে আরেকটি এক টেবিল থেকে আরেক টেবিলে জয়েন হবে সেটা হচ্ছে মেনটেন করাটা বলে দিতে হয়। আমরা হচ্ছে মানে ওইটা ডিক্লেয়ার করবো না, আমি যদি নতুন একটা ইউজারের অ্যাড্রেস দিচ্ছি আমি কি অ্যাজ ইট ইজ আপনি যেভাবে করেন, ইউজার ডট সেট অ্যাড্রেস, ওইভাবে অ্যাড্রেস করে সেট করে দিবেন। ওটা হ্যাঁ, অটোমেটিক ওইটা ম্যাপ করে নিবে। এটার জন্য হাইবারনেট, আপনি আপনার মতন জাভাতে কোড করে যাবেন, ও কিভাবে মাইস্কুল থেকে আইনা দিবে এটা হাইবারনেটের রেসপন্সিবিলিটি। না স্যার আমি হাই স্কুলের কথা বলছি না, আমি বলতে হচ্ছে যে আমি যে এখানে যে অলার্স নোয়ার্স এর ডেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না দিলে আমি যে ডট সেগমেন্ট দিলে বা সেট অ্যাড্রেস দিলে অটোমেটিক ওই ইউজারের অ্যাড্রেস সেটা যাবে, আমার অ্যাড্রেস ক্লাস আলাদা ভাবে লেখা যাবে না, অ্যাড্রেস ইকুয়াল নিউ অ্যাড্রেস। হ্যাঁ দরকার আছে তো। মনে করেন আমি যদি এখানে যাই, আপনি যদি একটা ইউজার অ্যাড্রেসের কথা চিন্তা করেন, মনে করেন যে ইউজার সার্ভিস, হ্যাঁ, এখানে আমি লিখলাম আর কি স্যাম্পল হিসেবে, তো ইউজার ইউজার ইকুয়াল টু নিউ ইউজার লিখলেন, তো আমরা ভ্যালু অ্যাড করি সাধারণত কি হবে, ডট সেট ইমেল লিখলাম, এই অ্যাড্রেসটাকে আপনি এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ, ও এটাও তারপরে ও ওর মতন করে মেনটেন করে নেবে। আলাদা আলাদা করে দিয়েছে। হ্যাঁ, তো সিমিলারলি আপনি যখন এখানে ওই পাসপোর্ট অ্যাড করতে যাবেন তখনই ঝামেলা বাঁধবে, যদি আপনি ওই স্পেসিফিক করে দেন তখন আপডেট করতে গেলে দেখা গেলো তেরামি করতেছে, আবার যদি মনে করেন পারচেজ দিলেন তখন মানে এরকম ঝামেলা হবে আর কি। এই কারণে আমাদের ডট অল দেওয়াটা সেফ। তাহলে স্যার আমরা এইটা এখন যেটা বললাম সেই হুম, কাজটা হচ্ছে যদি আমি বিষয় ক্ষেত্রে করতাম তাহলে এখানে পার্সেস দেয়া থাকলে এটা কাজ করতো, পারচেজ দেওয়া থাকলে এটা কাজ করতো, হ্যাঁ। কিন্তু যদি আমি হচ্ছে মার্জ দিতেন তখন আবার এটা কাজ করতো না, এরকম মিসম্যাচ হবে আর কি। অল দিয়ে অল ধরলে সব ফাংশনালিটিস আমি দিয়ে রাখছি, যেটাই করতে চাক সবই অ্যালাউ। সো দ্যাটস ওয়াই অল। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? ওয়ান টু ওয়ান, এমবেডেড, এমবেডেবল, অরফান রিমুভাল, ক্যাসকেড। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে, মনে করেন আমি ইউজার অবজেক্টটা গেট করলাম, সিলেক্ট স্টার ফ্রম ইউজার হোয়ার আইডি ইকুয়াল টু হতো, কি হবে আমার সব ডেটা দিয়ে দিবে না? দ্যাট মিনস আমার যে ইউজার, এই যে ইউজার ক্লাসটা, এই ইউজারের মধ্যে আমার এখানে ধরেন 100 অ্যাট্রিবিউট আছে, 100 অ্যাট্রিবিউট দিয়ে দিল, তাই তো দিয়ে, মানে অ্যাট্রিবিউটের ভ্যালু সব ভ্যালু দিয়ে দিবে না, মানে সিলেক্ট স্টার ফ্রম ইউজার হোয়ার আইডি ইকুয়াল টু 1, এক নাম্বার ইউজারের সব দিয়ে দিবে। কিন্তু আমি তো হোয়ার না দিই, তাহলে কি হবে, সব ইউজারের সব ডিটেলস দিয়ে দিবে, আমার ডেটা অনেক চলে আসলো না, তাই না? এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, যে আমরা চাইলে শুধুমাত্র এই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলা, মেইন যে ক্লাসের যে স্ট্রিং বা ইন্টিজার বা লং যেই ভ্যালুগুলো আছে সেটাকে আমরা কন্ট্রোল করে আনতে পারি। কিভাবে কন্ট্রোল করে আনতে পারি? এই যে যেখানে আমরা ওয়ান টু ওয়ান বা অ্যাডমিটেশনটা দিলাম, এখানে ফেস ফেস নামক একটা অ্যাট্রিবিউট আছে, যেটা হচ্ছে দুইটা ভ্যালু আছে এটা ফেসের, এই দুইটা ভ্যালু হচ্ছে, একটা হচ্ছে এগার আর একটা হচ্ছে লেজি। এগার মানে হচ্ছে ইউজারকে যখন আমি টান দিব সাথে পাসপোর্টের সাথে সাথে চলে আসবে, ঠিক আছে?
ছোট বাচ্চার মতো আর কি, যে আর মায়ের সাথে সাথে দৌড়াচ্ছে। কিন্তু যদি এটা লেজি দিয়ে দেই, ও তখন আসবে না। যখন আমরা ডট গেট পাসপোর্ট দিব, ইউজার ডট গেট পাসপোর্ট, তখন সে আরেকটা কুইরি চালাবে, যে হোয়ার ইউজার ইকুয়াল টু, সরি ইউজার, আমরা যখন সিলেক্ট স্টার ফর্ম দিতেছি তখন সিলেক্ট ডট ইউজার ডট পাসপোর্ট বা এরকম ভাবে সে একটা কুইরি চালাবে, কুইরি দিয়ে তখন সে আসবে যখন আমরা সেট গেট পাসপোর্টটা দিব। বুঝে গেছে? আর যদি আমরা এগার দেই, তখন ইউজারকে যখন আমরা টান দিব, ইউজারের সাথে সাথে ও চলে আসবে। বুঝে গেছে? তো এই হচ্ছে ফেস টাইপের মধ্যে পার্থক্য। তো এগার দিলে পরে ডেটা অনেক চলে আসছে, সেটা ঠিক আছে, কিন্তু ইনিশিয়ালি আমরা এগার দিয়ে ইউজ করবো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আর কি। নাহলে পরে লেজি দিলে পরে দেখা গেলো কিছু ডেটা আসে নাই, আপনি ওই ডেটা নিয়ে কাজ করতে দিতেছেন, হতে পারে না আসেই নাই, কিন্তু ওকে আপনি মনে করেন কিছুটা করতে চাচ্ছেন, প্রিন্ট করে যাচ্ছেন, তখন ঝামেলা হয়ে যেতে পারে। তো তো লেজি দেওয়ার কাজ করলে পরে আমাদের কিছু স্পেশাল মেকানিজম আছে যে কিভাবে আমরা এটা নিয়ে কাজ করতে চাই বা কাজ করতে পারি। তো এটা আমরা পরের ক্লাসে দেখবো। তো আপাতত এই হচ্ছে ফেসিং এর ডিফারেন্স, কিভাবে আমরা ফেস করতে পারি ডেটা। ক্লিয়ার? কোনো কনফিউশন? এই ক্যাসকেড এবং ফেস এটা সব ক্ষেত্রে কমন, আমরা চাইলে এমবেডেড ক্ষেত্রে দিতে পারতাম, আমরা আরো কিছু অ্যানোটেশন দেখবো সেখানেও চাইলে দিতে পারবো। ওকে, এটা কমন আর কি। তো এই অ্যানোটেশন গুলা যেটাগুলো বলতেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অ্যানোটেশনের কেন কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, কি কি আছে অ্যানোটেশনের, এগুলো কিন্তু আরো প্রপারলি ডিপলি জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস সেটা বলতে ভুলে গেছি, আমরা যখন এগার ইউজ করি, এগার সাধারণত বড় কোনো ডেটার ক্ষেত্রে আনি না আর কি। মনে করেন যে যে পাসপোর্ট বা লিস্ট কোনো কিছু যদি থাকে, যদি আমরা এগার নিয়ে আসি তাহলে কি হবে, ওই ক্লাসের সব টান দিয়ে নিয়ে আসবে। তো বড় বড় যদি কোনো কালেকশন হয়, অনেক ডেটা থাকতে পারে এমন কোনো অ্যাট্রিবিউট যদি হয়, সেসব ক্ষেত্রে আমরা এগার কিন্তু ব্যবহার করি না, তখন আমরা লেজি ব্যবহার করি, যখন দরকার হয় তখন যা জানতে পারি। এটা খেয়াল রাখতে হবে আর কি। তো আমরা আপাতত যদিও এটা করতেছি কারণ আমাদের এত বড় ডেটা আসবে না, কিন্তু ইন ফিউচারে যদি আপনি অনেক বড় ডেটা আছে এমন একটা জিনিস টান দিয়ে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার লোড হইতে অনেক টাইম লাগবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে লেজি ইউজ করে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এটা স্টেট ফরলি বড়টা ডিফিকাল্ট আর কি। ঠিক আছে, ওকে। নতুন একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ফোন লিস্ট। যেমন আমার বুক লাইব্রেরি যখন করলাম 5টা ইনফরমেশন লাগলো অ্যাট্রিবিউটের মধ্যে, তো ওইটার ক্ষেত্রে কি ইউজ করতে পারবো, কি ইউজ করবো? বুকের ক্ষেত্রে আরেকবার বললাম কি? এই যে হচ্ছে আমরা বুকের হচ্ছে আইডি থাকে, তারপর নেম থাকে, অফার থাকে, ভেন্ডর থাকে, তো এইগুলো তো অনেকগুলো জিনিস রিলেটেড। হ্যাঁ, ওই ক্ষেত্রে কি আমরা এগুলো ইউজ করতে পারবো না লেজি ইউজ করা উচিত যদি আপনার এটা এরকম হয় কোনো কিছু, সেক্ষেত্রে লিঙ্ক থাকলে পরে লেজি ইউজ করাটা উচিত, লিঙ্ক হয়ে থাকে। কিন্তু লেজি ইউজ করলে কিছু প্রবলেম ফেস করবেন, সেটা পরে আমরা ফিক্স করবো আর কি। ওকে, সেট অফ স্ট্রিং, ভেরি কমন ডেটা টাইপ স্ট্রিং। আমাদের স্ট্রিং এজ ইন্টিজার হইতে পারে, লং হইতে পারে, এনাম হইতে পারে। ঠিক আছে, এনামের কথা মনে আছে আপনাদের? সো এরকম অনেক সিম্পল ডেটা টাইপ হইতে পারে। তো ফোন লিস্ট, নাম্বার থাকবে, জাস্ট সিম্পলি নাম্বার। এই আপনার হাফিজুর রহমান আর শহীবুজ্জামান,
সোহান, আপনারা কি এর নাম জানেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এর নাম আমরা পরে একটা সময় দেখে নিব না আর কি, ঠিক আছে। ওকে, সো এটা সিম্পল একটা ভ্যালু, মোবাইল নাম্বার জাস্ট কয়েকটা ডিজিট, এটা একটা লিস্ট রাখতেছি আর কি, সেট অফ স্ট্রিং এর মধ্যে রেখে দিছি। সো আমাদের এক্সপেকটেশন কি থাকবে, আমাদের যে ফোন যেই এটা আছে, সরি ইউজার যে টেবিলটা আছে সেখানে রেখে দিই। কিন্তু আমার তো এটা আবার সেট, মাই ইউজার টেবিলে তো একটা ইউজারের একটাই রো, তাই না? একটা ইউজারের একটাই রো, কিন্তু আমার তো পাসপোর্ট, সরি ফোন নাম্বার যেটা, সেটা তো আবার মাল্টিপল হইতে পারে, একটা ঝামেলা। আমাদের রো একটা, আমরা চাইতেছি সিম্পল সলিউশন, কিন্তু আমরা আবার এটা সেট হয়ে গেছে আর কি, মানে একজন ইউজারের তো আবার মাল্টিপল রো হইতে পারে না। তো এটার একটা ইজি ওয়ে আছে। আচ্ছা, তো তার আগে আমরা একটু আমাদের এটা ড্রপ করে আরেকবার দেখাই নেই, রান হয়েছে কিনা জানি না। ফোন লিস্ট, ঠিক আছে, ফোন লিস্ট চলে আসছে। এখন আপনি যদি চান যে এখানে আমরা কি করব, আমরা কলামের নামটা ফোন আন্ডারস্কোর লিস্ট দেখতে খারাপ লাগতেছে, পছন্দ হয় নাই, হইতে তো পারে, তাই না? আপনি চাইলে এখানে এটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা কলাম নামে এভাবে চেঞ্জ করতে পারেন চাইলে। তো আপনি যে কোনো জায়গায় আপনি যে পার্মানেন্ট লিখছেন, আপনি এখানে চাইলে পিএ লিখতে পারতেন। তো এখন যদি আপনি আরেকবার দেখেন, এই যে ফোন নাম্বার চলে আসছে, আগেটা রয়ে গেছে যেহেতু ড্রপ করা হয় নাই, আগেরটা রয়ে গেছে। তো এই হচ্ছে কলাম, কলামের মধ্যে আমরা চাইলে এরকম করতে পারি। এখানে অনেক রকমের অ্যাট্রিবিউটস আছে। আমাদের যখন মাইস্কুয়েলে যখন আমরা একটা কলাম অ্যাড করতে যাই, তখন আমরা অনেক কিছু দিতে পারি, অনেক অ্যাট্রিবিউটের নাম দিতে পারি, যে এটা লেন কত হবে, আমরা বাই ডিফল্ট এটা 255 থাকে, আমরা চাইলে এটা কমায় বাড়ায় দিতে পারি। আমাদের এটা নাল হবে কিনা, এটা কি ইউনিক হবে কিনা, এই ভ্যালুটা কি আপডেটেবল হবে কিনা, মানে ফিউচারে আপডেট করা যাবে কিনা এরকম, বা ইউনিক হবে কিনা, যে আমরা চাইলে ইউনিক করে ট্রু দিলে পরে এটা পুরা কলামের মানে পুরা টেবিলের জন্য ইউনিক হয়ে যাবে আর কি, যেটা আর একই ভ্যালু ডুপ্লিকেট হবে না। তো এখানে বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট আমরা ডিফাইন করতে পারি, যেটা আপনারা ডেটাবেস কোর্স থেকে দেখে আসছেন হয়তো, ঠিক আছে, সেগুলো এখান থেকে কনফিগার করা যায়। ঠিক আছে, এই অবস্থা পর্যন্ত সে যদি যেটা রাখেন সে একটা গার্বেজ ভ্যালু রাখবে, ঠিক আছে। আপনি যদি এখানে যেভাবে রাখছেন ওটা একটা কলাম দিয়ে দিচ্ছে, আপনি যদি সেট করে দেন যেটা আসবে, কিন্তু ওই ডেটাটা আসলে গার্বেজ গেল, একটা সেট আসবে আর কি। সেটটা আপনি যদি বাংলা ভাষায় দেখেন এটা দেখে বুঝবেন না, এটা যেমন ইউজার অবজেক্ট যদি প্রিন্ট করেন বাই ডিফল্ট, সে আপনাকে একটা গার্বেজ ভ্যালু দিবে না, এরকম আর কি দেখবেন। তো আমরা আসলে রিয়েল ভ্যালুটা দেখবো আর কি। ইউনিক দিয়ে দিলে কি তার ভিতরে যে ভ্যালুগুলো আছে ওইটা ইউনিক ডিফাইন করতেছি নাকি কলাম ইউনিক না, ভ্যালু ভ্যালু ইউনিক। ওটা তো সেট দিলে সেটা ভ্যালু ইউনিক। হ্যাঁ, এটার পার্সপেক্টিভ, আপনি জাভার পার্সপেক্টিভ চিন্তা করতেছেন, দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, জাভা এবং মাইস্কুয়েল, মাইস্কুয়েলের ইউনিক হবে।
দেখেন আমরা যখন এখানে এলিমেন্ট কালেকশন দিলাম, এটা এটা তো আপনারা বুঝতেই পারছেন যে এটা ফেস বলতে কি বোঝাচ্ছে। অ্যাড্রেস এলিমেন্ট কালেকশন এইটা দেওয়া মানে হচ্ছে সে আরেকটা টেবিল তৈরি করতেছে, বাট নট অ্যাজ অ্যান এন্টিটি, এন্টিটি হিসেবে না। এটা জাস্ট একটা নিজে একটা টেবিল, কিন্তু এই টেবিলের দেখেন কোনো ইউনিক আইডি নাই, কোনো কিছু নাই। সে জাস্ট কি করতেছে, এই ডেটাটাকে ম্যাপ করার জন্য, যেহেতু আমরা ইউজার টেবিলের যে দুইটা রো করতে পারতেছি না, আমরা সেপারেট একটা টেবিল তৈরি করে নিতেছি যেখানে সে একটা ইউজার আইডি এবং একটা ফোন নাম্বার নিতেছে। তো জাস্ট ওইখানে যাতে পারতেছি না যে কারণে সেটাকে জাস্ট সে কি করছে, সেপারেট টেবিলের মতো রাখতেছে। কিন্তু এটা কিন্তু আলাদা কোনো এন্টিটি না, আলাদা হিসেবে সে কাউন্ট হইতেছে না, সে স্বাধীন রাষ্ট্র না। আমরা সেন্ট মার্টিনের মতন আর কি, এই আলাদা ঠিক আছে, কিন্তু এটা বাংলাদেশের আন্ডারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এলিমেন্ট কালেকশন। সাধারণত সিম্পল ভ্যালু, স্ট্রিং অফ সেট অফ স্ট্রিং, সেট অফ ইন্টিজার, সেট অফ ডাবল, ঠিক আছে, সেট অফ এনাম, এইসব যদি ক্ষেত্রে হয় যে আদার্স কোনো কিছু নাই এটার সাথে, সেসব ক্ষেত্রে আমরা এলিমেন্ট কালেকশন ব্যবহার করি। কিন্তু যখনই এটা মনে কর সেট অফ অ্যাড্রেস হয়ে যেত, ঠিক আছে, সেট অফ বুক হয়ে যেত, তখন কিন্তু আর আমরা এলিমেন্ট কালেকশন ব্যবহার করতাম না, কারণ তখন সেটা কমপ্লেক্স ভ্যালু হয়ে গেছে। তখন কিন্তু আমরা এটাকে এন্টিটি হিসেবে চিন্তা করতাম, তখন ওয়ান টু ওয়ান হোক বা ওয়ান টু মেনি হোক, এই টাইপের রিলেশনশিপে তখন আমরা চলে যেতাম। মানে স্যার যেমন পাসপোর্টও তো দুইটা থাকতে পারে, হ্যাঁ, পাসপোর্টের যেহেতু অনেকগুলো আবার ইয়ে আছে, এই জন্য পাসপোর্টকে এন্টিটি বানায় নিছে, যেহেতু এটা কাস্টম একটা ক্লাস। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই এটা যদি আমরা নতুন একটা নিজে বানাই নিছি নিজের মতন করে, দ্যাটস ওয়াই এটাকে আমরা আলাদা ভাবে নিয়ে নিছি। তো তো যদি আমাদের সিম্পল ডেটা টাইপ হয়, স্ট্রিং, ইন্টিজার, লং, এইসব সিম্পল হলে পরে তখন আমরা এলিমেন্ট কালেকশন দিয়ে কাজ চালাই নিতে পারবো, আলাদা একটা এন্টিটি হিসেবে না ডিফাইন করলেও হবে। তো এটাকে যদি আমরা আরো কাস্টমাইজ করতে চাই, এটা তো একদম বেসিক ফাংশনালিটিস। ধরেন আমরা আরো কাস্টমাইজ করতে চাই যদি, মনে করেন আমি কালেকশন টেবিল তো বাই ডিফল্ট দিয়ে দিছে ইউজার আন্ডারস্কোর ফোন লিস্ট, আমি চাইতেছি না, আমার এটা পছন্দ হয় না, আমরা কাস্টম বানাইতে চাচ্ছি আমাদের টেবিলের নাম। সরি, আমি তো ভুল দিয়ে দিছি। আমাদের এই কালেকশন টেবিল অ্যান্ডারসন দিলে আমরা এটাকে আবার মডিফাই করতে পারি। এখানে যদি আমরা কালেকশন টেবিলের নাম দিয়ে দিচ্ছি ইউজার ফোন নাম্বার, ও কিন্তু এই টেবিলের নাম এখন আপনি যদি নতুন একটা টেবিল দেখেন, ও কিন্তু এখন ওই যে ভুল করছি ওই ভুলটাই বসাই দিচ্ছে আর কি। ঠিক আছে, ওই যে এখন আবার সঠিকটা দিছিলাম, ওই সঠিকটা বসাই দিচ্ছে আর কি। তো এই হচ্ছে এভাবে মডিফাই করতে পারি। আপনারা যদি চান যে না আমরা কাস্টম করতে চাই আরো, যে আমরা যখন জয়েন করতেছি একটা ইউজারের আইডি এগেইনস্টে জয়েন করতেছি, তো সেই আইডি জয়েন কলামের আইডিটা কি হবে, কলামের নামটা কি হবে, যদি আমরা এই কলামের নামগুলাকে মডিফাই করতে চাই, তখন আমরা এরকম জয়েন কলাম দিয়েও এই কলামের নামগুলো মডিফাই করতে পারি, যে কোন কলামের এগেইনস্টে জয়েন হবে, কোন টেবিলের কলামের এগেইনস্টে জয়েন হবে, এই কাজগুলো আমরা এই অ্যানোটেশনের মাধ্যমে করতে পারি। বুঝে গেছে? স্যার আপনি এখানে সেটিং আছে, লিস্ট ইউজ করবেন, হ্যাঁ হ্যাঁ, করা যায় তো। একই কথা set। হ্যাঁ, একই কথা, কিন্তু সেট ইউজ করছি যাতে জাভা থেকে সেভ থাকার জন্য, কোনো ইউজার যদি দিয়েও থাকে এটা অটোমেটিক জাভা সেভ করতে পারে আর কি, এটা বের করা যাবে না। আচ্ছা, তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সেট কিন্তু এই যে কালেকশন টেবিল কিন্তু রিপ্লেস হয়ে যায়, এন্টিটি কিন্তু রিপ্লেস হয় না। আমরা একটা এন্টিটি যদি রাখি, এন্টিটি যদি ওয়ান টু মেনি হয় বা ওয়ান টু ওয়ান হয়, ও কিন্তু এক্স্যাক্টলি ওই অ্যাট্রিবিউটটার ভ্যালু রিপ্লেস করে। কিন্তু কালেকশন টেবিল
এলিমেন্ট কালেকশন, এটা পুরা জিনিসটাকে রিপ্লেস করে দিবে। সেটটা যখন আমি সেট করব, ডট সেট দিয়ে তো ফোন নাম্বার সেট করতেছে, ফোন নাম্বার পুরাটা ধরে ও রিপ্লেস করে দিবে। ঠিক আছে, আমি ফোন নাম্বারটার মধ্যে স্পেসিফিক কোনো একটা ভ্যালু চেঞ্জ করছি, ঠিক আছে, মনে করেন যে 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করছে, যখন চেঞ্জ হবে ও পুরা সেটটাই চেঞ্জ করে দিবে, রিপ্লেস করে দিবে। স্পেসিফিক ওই 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ করবে না, জাস্ট ও রিপ্লেস করে দিবে সেটটাকে। ঠিক আছে, হ্যাঁ আপডেট করেন, হ্যাঁ আপডেট করলে ও পুরাটাকে ধরে রিপ্লেস করে দিবে। এতটুকু ক্লিয়ার? কোনো কনফিউশন? বুঝা যাচ্ছে যে কেন আসলে এই ক্লাস থেকে মানুষ কনফার্ম হয় আর কি। খালি অ্যানোটেশন, ঠিক আছে, অ্যানোটেশন দিয়ে মনে করেন জাভা কোর্স, ডাটাবেস করছে, এত এত কুইরি লেখা লাগে ডেটাবেস করতে, কিছুই লাগে না। অ্যাডভান্স ডেটাবেস কোর্স না না, অ্যাডভান্স ডেটাবেস কোর্স বলতে আরেকটা কোর্স আছে, এটা আমাদের আছে, তাই না? অ্যাডভান্স ডেটাবেস কোর্স বলতে আরেকটা কোর্স আছে, ওইখানে অনেক কিছু শিখায়, ক্যাশিং ট্যাশিং ডেটাবেস লেভেলে, ক্লাস্টার। হ্যাঁ, না তখন অ্যাডভান্স শিখাবে যেগুলো ডেটাবেস। না ঠিক আছে, তো এই যে উনি বললো ইউনিক শিখছে, ফরেন কি শিখছে, এগুলো কই থেকে শিখছে, তো শিখছে না, প্রজেক্ট দেয় না আপনাদের ডেটাবেস করছে? হ্যাঁ দিবে দিবে, কদিন পরেই দিবে। না ওবিতে এখন তো ভিজিট করতেছে না, দিবে প্রজেক্ট স্যার এখন। আপনার সব জায়গায় বঞ্চিত। 65 কি করছে? 1 বছরের রিসার্চ। ওই যে ফাইনাল ইয়ার থিসিস প্রজেক্ট 65 থেকে 1 বছর করে দিল, মনে হয় দুইটাই করা লাগবে অথবা একটা, 1 বছর ধরে করা। দুইটাই করা লাগে বলতে? এটা আমি স্যার একদিন শিওর না, ডিন স্যার বলছিল মানে 1 বছর লাগে, হয় রিসার্চ করতে হবে না হলে মনে করেন যে আপনি যেটা আবিষ্কার করতে চাইতেছেন সেটা মনে করেন আগে আবিষ্কার হয়ে গেছে, টুস করে মনে করেন যে রিসার্চ শুরু করছেন, ও আচ্ছা হয়ে গেছে, আমি তাহলে কি আমি 1 বছর বসে থাকতে পারবো? তো কেমন হয়ে গেল না? বাইন্ডার জোর করে হইলেও আপনার 1 বছরে মিলাই করতে হবে। আচ্ছা, না ঠিক আছে, ওকে। আর মনে করো অনেকে যারা রিসার্চ করতে চায় না, যে না ঠিক আছে আমি রিসার্চ করবো না, তাদের ক্ষেত্রে স্যার দুইটার একটা বলছেন স্যার, মানে কোন একটা ফ্যাকাল্টি আমি 1 বছর ধরে দিই। না সবার তো আসলে রিসার্চ এর মুড নাই সেক্ষেত্রে। একটা ইস্যু আছে, আমাদের তো ফ্যাকাল্টি সংখ্যা তো বেশি না, 1 বছর ধরে যদি মনে করেন একটা স্টুডেন্ট যে ধরে টানতে হয় তাহলে তো তো হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা বলছে। এটা একটা তো issue। হ্যাঁ হ্যাঁ, এটাই তো এরকম ঝামেলা হয়ে যাবে তো। আচ্ছা, ইন্টার্ন আমার আন্ডারে করলে শেষ। যে একটা ইন্টার্ন বসে আছে, একটা একটা কথা বলছিল এই কারণে, সকালবেলা কি একটা বলছে, 7টার সময় আপনার কথা বলছে। তো এই পর্যন্ত আমরা বেশি কিছু দেখি নাই, কয়েকটা অ্যানোটেশন দেখছি জাস্ট। কয়েকটা অ্যানোটেশন আমার তো সাজেস্ট করতেছে, আমি তো ট্যাব দিয়ে রাখি। ওগুলা দিলে আসবে, আপনি যখন বুঝবেন যে এটা মানে লিখতে চাচ্ছে, এআই যখন বুঝবে, মানে আপনার তো আগে লিখে বুঝাইতে হবে যে আমি এটা বুঝাইতে চাচ্ছি, চাইলে পরে একটা কম্বিনেশন হবে। হ্যাঁ এটা হলো ইম্পর্টেন্ট বিষয়, খাতায় অ্যানোটেশন আসবে না। ইন্টার্ন সিলেক্ট করে কিসের উপর ভিত্তি করে? মনে করেন যে আপনি নেটওয়ার্কিং সেক্টরে ইন্টার্ন করতেছেন, তো তখন দেখে যে নেটওয়ার্ক রিলেটেড সার্চ গুলা কে কে, আশরাফ স্যার আন্ডার করাই দিবে আপনাকে।
স্যার তখন কি আমার সিগনেচার বা অন্য কিছু এগুলো তো না না, ওগুলা বিষয় না, মানে আপনি তো সাবমিট যখন করবেন তখন একটা ফর্ম দেয়, ওই ফর্মে জিজ্ঞেস করে আপনি কি কাজ করতেছেন, ওই কাজের উপর ডিপেন্ড করে টিচার চয়েস করে দেয়, 90-10 করে দিয়ে দেয়। না না না, ভার্সিটি এটা আসলে ডিপার্টমেন্ট ডিসাইড করে, এটা ডেভেলপার বলতে তা না, মানে মনে করেন শাহরিয়ার স্যার মনে করতেছে যে একে একটু ফাঁসাই দেই, তাহলে আমার কাছে পাঠায়। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কি হিসেবে লেখাটা ঠিক আর মনে করেন আমার কাছে যদি পাঠায়, মোস্টলি সিনিয়র স্টুডেন্টদের পাঠায়, ঠিক আছে, এখন যারা আসছে তারা তো মনে করেন যে জুনিয়র টিচার, তো তার আন্ডারে যদি একটা সিনিয়র স্টুডেন্ট দিয়ে দেয়, জিনিসটা কেমন না? তো ডিপেন্ড করতেছে যে ওই রকম আর করে ম্যাচ করে করে দেয় আর কি অনেক কিছু। না না, এখন তো মানে ওইটা না, আমার ক্ষেত্রে তো মনে করেন অনেক পুরাতন স্টুডেন্ট আসে না, দুই একজন চলে আসছে, ওইসব ক্ষেত্রে দেখা গেছে যে একটু পুরাতন ফ্যাকাল্টিকে দেয়, ঠিক আছে, এরকম অনেক কিছু কম্বিনেশন মিলায় আর কি, মিলায় টিলে একজন যার ভাগ্য খারাপ তার করে দেয়। রিকোয়েস্ট গুলো চেঞ্জ করা না, স্যার স্যার মানে একটা সেমিস্টারে স্যার মানে কতজন ম্যাক্সিমাম ইউজার আছে আমার আন্ডারে এটা মনে হয়, আমার আমার পার্সোনালি আমার হচ্ছে 3, বাট অন ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি ভ্যারি করে, ঠিক আছে, আমি পার্সোনালি 3 জন নিতে পারি, বাট লাস্ট সেমিস্টারে আমি একটাও পাইনি আর কি, 0 ছিল। এর আগের বার মানে 2 জন ছিল, এর আগের বার 3 জন 2 জন ছিল, এরকম মানে অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে দেয়। হ্যাঁ, যত রেজাল্ট আগে দেখবে তো সে পেয়েই থাকে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কি ইন্টার্নশিপ দেখানো যায় হ্যাঁ, দেখানো যায়, বাট এটা দেখায়, বাট এটা আসলে আমি পার্সোনালি এগ্রি করি না, এখন ক্লিয়ার করার দেখায় দিয়ে পাস করায় দেয় আর কি। স্যার ইন্টার্নশিপে স্যার অ্যাকচুয়ালি পয়েন্ট ইন্টার্নশিপে ইন্টার্ন করে কাজ করে, মনে করেন ইন্টার্নশিপে আমরা কেন পাঠাই, পাঠাই হচ্ছে আপনার তো স্টুডেন্ট, আপনার তো কর্পোরেট কোনো ধারণা নাই যে ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হচ্ছে, তো আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য এইটা পাঠানো। আপনি মনে করেন জবে গেছেন, মনে করেন আমরা ইন্টার্নশিপ কোর্স নাই ধরেন, ঠিক আছে, কোর্স নাই, আপনি পাস করে গেছেন, কংগ্রাচুলেশন, চাকরি পেয়ে গেছেন 0%, যাই মনে করেন 3 দিন না বললেন কক্সবাজার চলে গেছেন খুশি, এটা তো উচিত হবে না, এটা সম্পর্কে আগে জানতে হবে না যে এটা উচিত না, আগে লিভ নিতে হয়, একটা প্রসিডিউর আছে, এইসব জিনিস কর্পোরেট কালচারটা বোঝার জন্য আমরা পাঠাই, যে একটা ভাইব নিয়ে আসার জন্য, তো যে যত ভালো ভাইব পায় সে পরে আরো ভালো কাজ করতে পারে। না না, পাঠান না, মানে আপনি নিজেই সিলেক্ট করেন, মানে আমাদের তো ওই যোগ্যতা হয়নি এখনো, এটা বলা যায় না বলে বলতেছি আর কি। আমি যদি নিজে থেকে খুঁজে না পাই না পাইলে নাই, না পাইলে আরেক সেমিস্টার গ্যাপ, তো হ্যাঁ পাইতেই পারে, অনেক কিন্তু পায়, ওটা একটা ইন্টার্ন হিসেবে দেখা যায়। বাইরে অ্যাপ্লাই করে বলতে বাইরেই তো করে সে, এখানে কই আমার আন্ডারে, কিন্তু আমার আন্ডারে বলতে এটাও তো একটা ইন্ডাস্ট্রি, বাইরে, ইউনিভার্সিটির বাইরে, ওখানে একটা সুপারভাইজার আছে, ওই সুপারভাইজারের সাথে এখানকার একটা টিচার ম্যাপ করায় দেয়, তারা তারা কথা বলে, আপনি মাঝখান দিয়ে 0 পেয়ে যান। মার্কিং হচ্ছে কিসে, অনেকগুলো তো মার্কিং আছে, অ্যাটেন্ডেন্সে মার্কিং আছে, তারপর অ্যাটেন্ডেন্সে মার্কিং আছে, জানি না, আপনার আমার ক্ষেত্রে আছে, ঠিক আছে, তারপরে আপনার যে সুপারভাইজার ওইখানে, সে আপনাকে 20 মার্কের মতন দিবে আর কি, তার হাতে 20 মার্ক না 30 মার্কের কোনো মার্কিং আছে, রিপোর্ট লেখার উপরে মার্কিং আছে, আপনার পারফরমেন্স উপরে মার্কিং আছে, তারপরে টিচারের মানে যে সুপারভাইজার এখানকার, সে কিছু মার্কিং দেয়, এরকম মার্কিং আর কি আছে। হ্যাঁ, আপনি যখন অফিস ওয়াইজের কথা বলবেন, এটা একটা ডিফাইন ইন্ডাস্ট্রি, এটা বাইরে, ইউনিভার্সিটির বাইরে চিন্তা করেন। স্যার আমি ওইটাই বলছি, আমি বাইরের কোন কোম্পানিতে যদি ইয়ে করি, হ্যাঁ, তাহলে ওইখান থেকে আপনারা কিভাবে এটাই তো বললাম একই তো কথা, এটা তো ইউনিভার্সিটির বাইরে, আপনি ইউনিভার্সিটিতে আছেন, এইখানে আপনি ডিপার্টমেন্টের আন্ডারে, আপনি যখন আইটিতে আসবেন তখন আপনার ডিপার্টমেন্টের সাথে কোনো লিঙ্ক নাই, আপনারা তো ওখানে গলা তো মেরেও ফেলি, ডিপার্টমেন্ট কিছু বলবে না, আপনি কাজ করতে আসছেন এখানে, স্যার চেক দিলাম ঠিক আছে, এই রেকর্ড করতেছেন না বাংলা থেকে 5 বছর
বুঝতে পারছেন? অডিও রেখে দিছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, edit করে দিচ্ছি। বুঝতে পারছেন তো, কর্পোরেট কালচার অনেক স্ট্রিক্ট। ইউনিভার্সিটি এখন যেরকম চিল করতেছেন ওইরকম নাই আর কি। কর্পোরেট পুরাটাই একটা ঝামেলা। চিল না, একটা ঘুরতেছেন ফিরতেছেন। কিন্তু আপনি মনে করেন যে ইউনিভার্সিটি লাইফ থেকে যখন কর্পোরেট লাইফে যাবেন, আপনি যে এই যে ঢুকলেন অফিসে, শেষ আর বাইতে পারতেছেন না। রাত্রে বের হয়ে দেখবেন যে রাত হয়ে গেছে, দিনের আলো দেখতে পারবেন না। না, এখন তো আপনার মনের ইচ্ছা আছে, ইচ্ছা মতো ক্লাস করলাম না বাসায় যাই। ঠিক আছে, তখন তো এটা না। তারপর আপনাকে বাইন্ডিংসে ফালাই দিবে ৯টা ৫টা। ৫টা বলে কিন্তু ৫টা থাকে না, এটা ৮টা ৯টা বেজে যায়। এরকম অনেক কিছু আছে। লিভ নিতে পারবেন না, সিক হইতে পারবেন না। ঠিক আছে, কত কিছু আছে। না, তখন ওইটাই আপনার কাছে মনে হবে যে না, এই কয়টা টাকার জন্য এই কাজ করতেছি। মনে করেন রেইনি ডে, ঠিক আছে, সকালবেলা সুন্দর ঘুম আসছে, কিন্তু কয়টা টাকার জন্য আপনার অফিস করতে হবে। ঠিক আছে, এই হলো অবস্থা। তো এই ফিল গুলাই হচ্ছে আপনার ইন্টার্নশিপে পাবেন। বুঝে গেছে? না, ওইটা তো এক্সাম হিসেবে বললাম, কিন্তু লাইফটা তো এরকম। না, এসি তো সব জায়গায় থাকে না। ওই এসি আলা চাকরি পাইতে গেলেও তো আপনার সেরকম স্কিল থাকতে হবে। হ্যাঁ, সেরকম কোয়ালিফাই করতে হবে। হ্যাঁ, অবশ্যই। অনেকে আবার ইন্টার্নশিপ করতে টাকা দেয়, যে ভাই আপনার কাছে যে ইন্টার্নশিপ করবো টাকা দেন। এটাই লাইফ। কিসের জন্য? হ্যাঁ, না কেন করবে? না, না, যেটা একটা কোর্স। হ্যাঁ, হ্যাঁ, খায় খায়। আমার আন্ডারে তো কয়েকজন খাই গেছিল, আরেকটু জন খায়। কত খায় এরকম? কম খায় তুলনামূলক অন্যান্য কোর্সের তুলনায়। তো এইটা থেকে আমি শিওর না, আমার আন্ডারে তো পড়ে নাই। হ্যাঁ, না, আমি কারো রিটেক দিই নাই, ডি দিয়ে পাস করে দিছি। তো আবার নতুন করে আরেকটা চেক করতে পাঠাই। আমি জানলাম ভাগ্য খারাপ হলে আবার আমার কাছে বলা যায় না। না, যখন এখানে তখন তো মনে হয় না, দেখে যে এটা দিতে কিনা খেয়াল থাকে হয়তো, দেয় না। আমি ঠিক, আমি তো অ্যাসেন্ট করি না। হ্যাঁ, ড্রপ দিতে পারে, ড্রপ দিতে পারে। অ্যাডভান্স জাভা 2 বার নেওয়াটাই উচিত। আমি মনে করি অ্যাডভান্স জাভাকে 6 সেমিস্টার মানে 6 মাসে করে ফেলা উচিত। এসব বড় বড় প্রজেক্ট থাকবে, ঠিক আছে, 1 সপ্তাহ পর পর একটা ক্লাস থাকবে। এই যে আব্দুল্লাহ এসে বসছে। আব্দুল্লাহ, এবার কিন্তু নতুন কিছু দেখাচ্ছি। আপনি কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউট দেখাইনি, ওই যে অ্যাট্রিবিউট ওভার এক্সপ্লেন দেখাইনি। হ্যাঁ, তারপর রেকর্ড দেখাই নাই। রেকর্ড দেখাইছিলাম। আচ্ছা, হ্যাঁ, লম্বক ছিল। ওনাদের বেলা ওনাদের ব্যাড লাক ছিল, কাজ যে ভার্সনে কাজ করছে না, কাজ করতেছে না, কি করার আছে। পরে আর দেখাইনি। হ্যাঁ, এখন আয়ো দিয়ে দেখে। হ্যাঁ, ওকে।
ইন্টার্ন এবার কে কে করতেছে? ইন্টার্ন হইতেছে শরীফুল্লাহ করতেছে, তারপর হইতেছে কে করতেছে? তাকমিন, ও হ্যাঁ আমিনুর রশিদ, আমিনুর রশিদ করতেছে আর সাদিয়া করতেছে, এই তিনজন করতেছে। আপনার শুনছিলাম যে হ্যাঁ ভার্সিটিতে নাকি মানে মেয়েদের নাকি ইয়ে করে না কিরকম? স্যার ইন্টার্নশিপ এটা স্যার শুনছিলাম এটা কি স্যার রুমার্স নাকি এটা স্যার জানি না কোথায়, কোন কোন আমাদের ডিপার্টমেন্টে? স্যার এই যে এখানে আইটিতে যে ইন্টার্নশিপ এই যে সাদিয়া করতেছে। আচ্ছা এটাই স্যার শুনে একটু বললাম সাধারণত কম করে, মনে করেন 10 জনের মধ্যে দেখলে একজন করছে, 10টা ছেলে একটা মেয়ে। তো সাধারণত যদি আপনি এমনিও চিন্তা করেন তাহলে তো 10টা থেকে মনে করেন নিম্ন কমে যায়। হ্যাঁ, তো সেই হিসেবে আর কি। মানে আইটিতে চাকরি করার মানে ইন্টার্ন করাটা আসলে একটু টাফ, ঠিক আছে? আমাদের এখানে খুবই চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট, বুঝলেন না? আপনারা কখন বসে যাবেন নিচে, ওইটা আবার সলভ করতে হবে, কত কিছু করা লাগে না, অনেক কিছু মাথায় রেখা কাজ করতে হয়। হ্যাঁ ওইটাই আর কি, এজন্য খুবই চ্যালেঞ্জ আমিও ফিল করি আসলে। এটা আইটিতে আসলে অনেক কিছু কনস্ট্রেন্ট আছে, সবকিছু মিলায় টিলায়া মেনটেন করা difficult। আমার একটা কোশ্চেন ছিল আমি কিন্তু আপনাদের করবো বলেন বলেন, এসব কোশ্চেন তো আমি এক্সপেক্ট করি। আপনি স্যার যখন স্টুডেন্ট ছিলেন হ্যাঁ যখন নতুন কোডিং শুরু করছেন হ্যাঁ আপনি তো স্যার যতদূর একবার বলছিলেন যে স্যার আপনি প্রায় 1 সপ্তাহ না 2 সপ্তাহ ক্লাস করেননি। জি স্যার এরপরে হ্যাঁ হ্যাঁ Java 2 সপ্তাহ মনে তো হয়। স্যার এরপরে স্যার আপনি স্যার কিভাবে স্যার কোথা থেকে শুরু করতেন? কামব্যাকটা কিভাবে করতেন? কামব্যাক স্যার বলতে গল্পটা কি স্যার? তখন ওই যে কয়েক রাত ঘুমাই নেই, তখন স্যারের ভিডিও গুলো দেখছি যে ভদ্রলোক কি করাইতেছে আসলে, এগুলা কি। পরে দেখলাম যে ও আচ্ছা এই জিনিস, ঠিক আছে। এরপর থেকে মনে করেন আর থামি না, ঠিক আছে। এই হইলো বিষয়, কন্টিনিউ করতে হবে। মনে করেন আমিও তো এরর মেরর খায়া বসেছিলাম, কিন্তু কন্টিনিউ মানে এটা সলভ করতে হবে সামহাও। হ্যাঁ, তোমার স্যার মনিরুল হাসান চিনেন? ক্লাস করছেন? ও আচ্ছা, তাহলে তো বুঝছেন। হ্যাঁ আপনার ফুল টাইম হয় আর কি না না, অনেক করছেন। জি স্যার একটা করছিলাম কেমন? স্যার ইংলিশে পুরো করাই নিজেই স্যার ভিডিও করে নিজে ক্যামেরা আবার আপলোড করে স্যার দেয় মানে হ্যাঁ সেই উনি ওই আমলে রেকর্ড করতো, ওনার নিজের মনে করেন যে ইকুইপমেন্ট ছিল, উনি ভার্সিটির কোনো ইকুইপমেন্টের উপরে ভরসা করতো না, উনি নিজে নিজের মতন ইকুইপমেন্ট নিয়ে, মানে উনি মনে করেন যে একটা প্রফেশনাল আর কি টিচার। স্যার অনেক লেগে অনেকে স্যার দেখি যে উনি এখন হচ্ছে বিজনেস টাইপের পাশে হ্যাঁ ওনার খামার বাড়ি আছে। বলছিল যে নিজেকে উনি হচ্ছে ডিফাইন করে ফার্মার হিসেবে স্যার এভাবে স্যার বলছিল আচ্ছা, আমরা যখন করছিলাম তখন ওর খামার ছিল না, ঠিক আছে। তো স্যার স্যার ওখানে গেছি কয়েকবার, কয়েকদিন পরে আবার যাব ঘুরতে। এটা খুবই ফেভারিট একটা প্লেস আমার, আপন বাড়ি। হ্যাঁ আইডিতে আপনি নতুন কোনো টেকনোলজি আসছে, নতুন কোনো আপডেট আসছে, তো তখন এটা কি আপনি কি ডকুমেন্টেশন করেন নাকি অন্য কোনো রিসোর্স থেকে? এগুলো অনেক কিছু পড়তে হয়, মানে মনে করেন যে আমরা রিসেন্টলি জাভা 21-এ শিফট করছি। তো জাভা 21-এ শিফট করার জন্য আমাদের যে কোড গুলো আছে, কোড বেস গুলো আছে, আমাদেরকে খুঁজে বের করতে হয়েছে যে 21-এ যদি যাই তাইলে পরে আমাদের কি কি এখানে ডেপ্লিকেট হয়ে যাচ্ছে বা রিমুভ হয়ে যেতেছে, গায়েব হয়ে যেতেছে, ফিচার গায়েব হয়ে গেছে, কি কি আছে এগুলো খুঁজ লিস্ট করতে হয়। তারপর আমরা যে ডিপেন্ডেন্সি ব্যবহার করছি, যেমন আমাদের ডেটাবেস আছে, ডেটাবেস মাইস্কুয়েল মঙ্গো, এই ডেটাবেসটা কি সাপোর্ট করবে কিনা সেটা ফলো করছি। দেখা গেলো আমি দাপ করে এটা আপডেট করে দিচ্ছি কিন্তু আমার ডিপেন্ডেন্সি ফেল করছে, ঠিক আছে। তারপর আমার যে ডেপ্লয়মেন্ট, আমি যেটাকে ডেপ্লয় করছি সেটা ওই ভার্সন সাপোর্ট করে কিনা, ওই স্ট্রাকচার গুলো ফলো করে কিনা, এগুলা সব কিছু আমাদের চেক লিস্ট গুলা মেনটেন করতে হয়, ঠিক আছে। চেক লিস্ট মেনটেন করে তারপরে হইতেছে একটা টেস্ট রান করি আমরা। টেস্ট রান করার পরে তারপরে আবার ওই টেস্ট রান করার পর আবার রেখে দিই কিছুদিন। তারপরে আপনাদের কিছু ইউজারকে মুভ করে নিয়ে আসি, যে মনে করেন রিড করেন যেগুলা, ঠিক আছে, রিড করা ডেটা গুলো আবার আপনাদের কেউ কেউ ওই দিক থেকে ঘুরে আসেন, তো আমরা ওগুলা ফলো করি, যে ওই জায়গা থেকে যে ঘুরে আসলেন আপনি এখানে কোনো প্রবলেম ফেস করছেন কিনা। তারপরে হইতেছে যখন দেখি যে না সবকিছু পারফেক্ট, তখন রাউটটা চেঞ্জ করে দিই, আগেরটা ডাউন করে দিই। সিমিলারলি আমরা ডেটাবেস আপডেট করছি কিছুদিন আগে, ডেটাবেস ডুপ্লিকেট হয়ে গেছিল। তো তখন আবার সেম অ্যাপ্রোচ ফলো করছে, ডেটাবেস আপলোড করতে যেয়ে দেখে গেছে যে অন্য আরেকটা ভার্সন কমপ্লিট করতেছে, তখন ওই ভার্সনটাকে আবার চেঞ্জ করতে হয়েছে।
তো একটা ডিপেন্ডেন্সি চেঞ্জ করতে যে দেখা গেছে আরেকটা ডিপেন্ডেন্সিতে ইম্প্যাক্ট করে যায়, এরকম অনেক কিছু চেঞ্জ করতে হয়। ঠিক আছে, আপনার বাইরে থেকে দেখেন, আপনারা খালি দেখতেছেন লগ ইন হচ্ছে, লগ ইন হয়ে গেছে, কিন্তু ভিতরে আসলে অনেক কিছু হয় যেটা আসলে মানে বাইরে থেকে বুঝে যায় না। বুঝতে পারছেন? অনেক টাইম নিয়ে লাগে। হ্যাঁ হ্যাঁ, না এটা তো আমরা অফিস টাইমেই করি। আর আলাদা প্রেশার বলতে, না এটা আমি একা করি না, তো সবাই করতেছে। ঠিক আছে, ওই যে আজমানুর বলছে যে স্যার এখন বিচে বসে কোড করতেছে, ইমেজ ডাউন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা টিম ছিল, টিম এগুলা ফলো আপ করছে, আমি জানতামই না আসলে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। না পরে আমি পরে যখন ওই যে ফেসবুকে ঢুকছি তখন মিম দেখতেছিলাম এরকম ক্লাউড ফ্লেয়ার কিনে, পরে দেখলাম আরে আমাদের ইউএসও তো এখানে আছে। পরে যে আমি গ্রুপের মেসেজ দিয়ে দেখি যে আসলে আমার হতেও গেছে না। ঠিক আছে, পরে দেখলাম, পরে আমি মানে এটা ই করি নাই যে এটা যেহেতু গ্লোবাল আউটেজ, এটা হতে কাটাকাটি করলাম, এটা একই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, না ওইটাও তো আপনার কনফিডেন্স থাকতে হবে যে এই একা একা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো ওইটা বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে, এটা একা একা ঠিক হবে। হ্যাঁ, আর এই যে আমি যে টাইমে ছুটিতে ছিলাম এই টাইমে কিউএমএস ডাউন হয় নাই? অবশ্যই হয়েছে। আপনি কেমন পেয়েছেন? শুনলাম যে আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই বলছো। তো এটা কিন্তু আপ হয়েছে, আমি কিন্তু আপ করিনি। ঠিক আছে, যদিও আমি ল্যাপটপটা একটু নিয়ে গেছিলাম, যদি বাই এনি চান্স কোনো সিরিয়াস ইনসিডেন্ট ঘটে যায় এটা তো সাপোর্ট দিতে হবে আর কি। কারণ এখন প্রবলেম হইতেছে প্রত্যেকটা ক্লাসে আমার এই বেশি ঢুকে সবাই। আগে মনে করেন এত ঢুকতো না, তিনি একবার দুইবার একজন একজন student। কিন্তু এখন প্রত্যেক ক্লাসেই মনে করেন একজন না একজন ঢুকতেছে, আবার স্টুডেন্টটা কনফার্ম হইতেছে প্রেজেন্ট পাইছে। তো আমাদের একটা ইভেন্ট প্রায় রয়েই গেছে, আগের থেকে অনেক বেশি আমাদের ট্রাফিক বেড়ে গেছে। তো একটা ক্লাস ডাউন হওয়া মানে অনেক ক্যাচে লেগে যায়। মনে করেন 11টার সময় যদি আমার ইমেল ডাউন হয়ে যায়, মনে করেন আমার আর এক মিনিমাম 100-150 ফোন কল পাই। তো ওই টিচারের হিসেবে তো টিচার একটা ক্লাস দেখাতে পারতেছে না, স্টুডেন্টরা তারে আবার ধরতেছে, মানে অনেক ঝামেলা আর কি। কয়েকটা আগে দিন ফোন দিয়ে বলতেছে আমি একটা ক্লাসের ট্রেনিং দিতে পারিনি, এখন আমি দিন দেখি সাপোর্ট দেবো, তাই না? এরকম প্রবলেম হয়। তো এগুলা সব কিন্তু সর্ট আউট হয়েছে, সো ইস্যু না, কন্টিনিউয়াস প্রসেস চলতেছে। আপনি না থাকলে কি সর্ট আউট করার মতো নাই? এই যে বললাম না, শর্ট ডাউন ছিল, আপ হইলো কিভাবে? ল্যাপটপ নিয়ে গেছিলাম। না, বাই সিরিয়াস ইনসিডেন্টের ক্ষেত্রে এখন মনে করেন আমি এতদিনের জন্য গায়েব হয়ে গেছি, এখন যদি বাই এনি চান্স থাকতো না, মনে করেন একটা কিছু তো হয়ে যেতেই পারে, তখন যদি কিছু হয়ে যায় তখন তো আমি কই যাবো, আমি এখন আমার তো কিছু নেই, আমি এখন ট্রেনে টিকিট কেটে এসে বলতে পারবো যাবো না তো। আর ইউএসএ কি ডাউন হয়ে যাবে? তো একটা রাখার জন্য, সেফ থাকার জন্য তো ওরা সলভ করতে পারবে না ওটা তা না, সলভ করার আছে, ক্যাপাবিলিটি অবশ্যই আছে, কিন্তু তারপরও রিস্ক না নেওয়াটাই বেটার। পার্সোনাল লাইফ বলতে গেছিলেন। পার্সোনাল লাইফ আসলে এটা সত্যি, মানে যদি আপনি আইটি পিপল হিসেবে চিন্তা করেন, এটা সবার ক্ষেত্রে সত্যি। কখন কি প্রবলেম আসবে, ক্লায়েন্ট কখন কি করে বসবে, এটা তো বলা যায় না তো। if you have a life, হুম, if you মানে আপনার যদি কোনো জীবন না থাকে হুম। আপনি হারিয়ে হ্যাঁ এটাই আর কি, আইটি পিপলদের এটা মেনে নিতে হবে, হইতেই পারে। একই তো কথা। পরে সাপোর্টিং আপনি IT থাকলে আপনার সাপোর্ট দিতে চাইতেছেন। support দিতে হবে। সাপোর্টেই বেশি টাকা। আপনি মনে করেন ঘুরতে গেছেন, ঘুরতে যায় দেখতেছেন 10,000 টাকা স্ক্যাম হতেছে, ঠিক আছে? নিবেন না 10,000 টাকা, শপিং করে আসতে পারবেন। তো এটা হইতেই পারে। তো এটা বিষয় না। কোনো প্রবলেম না থাকলে আইপি আপলোড চলে। কোনো প্রবলেম না থাকা মানেও তো একটা প্রবলেম। আমাদের সবসময় প্রবলেমের লিস্ট আছে। ঠিক আছে, আমাদের এখন মনে করেন যে আইসিটি প্রোগ্রাম চালু হইতেছে, এটা একটা ফিচার। ঠিক আছে, আমরা নতুন একটা প্রবলেম আসছে আর কি, যে এটা লঞ্চ হবে, তারপরে সাইবার সিকিউরিটি লঞ্চ হবে। এগুলা কিন্তু আমরা, এগুলো এক একটা ফিচার, যখন কোনো প্রবলেম না থাকে তখন আমরা ফিচার ইমপ্লিমেন্ট করি। মানে এরকম কোনো ডে নাই আমাদের, কিন্তু এরকম হয় যে আমরা কিছু কিছু কাজ কোন একটা কাজের ফাঁকে করে রাখি, পরে যখন কমেন্ট আউট করে দেয় আর কি, এরকম এটা আমরা করি প্রায় সময়, যে আগায় রাখি আর কি। কারণ আমরা অনেক টাইট শিডিউলে কাজ করি। হঠাৎ করে মনে করেন সকাল আজকে একটু পরে দেখবেন যে একটা স্টুডেন্ট আসছে বিওটি থেকে পাঠাইছে যে সে আইসিটি তে ভর্তি হবে। এখন মনে করেন যদি আমারে বলে যে এখন আইসিটি তে ভর্তি নেন, মনে করেন যে ট্রাস্টি বোর্ডের কথা বসে রয়েছে আর আমি কই যাবো? ঠিক আছে, তো ইনস্ট্যান্ট আমার এখন ভর্তি নিতে হইতেছে। তো কিছু না কিছু এরকম সাপোর্ট দিতে হয় আমাদের। আমরা এখন মানে দেই নেই,
মানে অপশনই নাই কোনো। গত সেমিস্টারে ছাড়ছে, না পাই নাই তা না। আমরা সকালবেলা যখন অফিসে আসতেছি তখন দেখতেছি যে আইসিটি প্রোগ্রাম চালু হয়ে গেছে। আমি বলতাম, মানে আমরা চিন্তা করতেছি যে সিস্টেমই তো আইসিটি তে নাই, চালু করে অ্যাডমিশন ওপেন লিখে বসে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা পরে, হ্যাঁ ওই বিকাশেরটাও আমরা, ডিসকাউন্টও দিয়ে দিছে হ্যাঁ ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু এটা নিশ্চয়ই আসলে পরে এখন পারবে। হয়তো পকেটে টাকা নিয়ে দিতে পারে, এটা আলাদা বিষয়, এটা জানি না, কিন্তু এমনিতে সিস্টেমেটিক্যালি পারবে না। কাগজে কলমে থাকবে, এটা জানি না আর কি, কেমন নেয় কিনা, নিতে পারে কিনা। নেয় না সাধারণত, আর নেয় না সাধারণত, কারণ তার আমাদের সিস্টেমটা পুরোপুরি অটোমেটেড, তো নিতে পারে না, মানে কোনো ওয়ে নেই। তো ওইটাই আর কি, একটা মানে সিস্টেম যদি আমাদের 1 মিনিটের জন্য ডাউন থাকে, অনেক ঝামেলা হয়েছে, অ্যাডমিশন বন্ধ, অ্যাকাউন্ট বন্ধ, ব্যাংক বন্ধ, ঠিক আছে, ক্লাস বন্ধ, অ্যাটেন্ডেন্স বন্ধ, সব মনে করেন খেচার লেগে যায়। টপ প্রায়োরিটিতে কোনটা থাকে? স্টুডেন্ট, হুম, স্টুডেন্টের কোনো প্রবলেম আগে আমরা সলভ করি। স্যার এটা কোশ্চেন ছিল আপনি তো বলতে আননন আননোন যে কোনো ওয়েবসাইট অ্যাপ্লিকেশন ঢুকে তখন কি মানে অ্যাকচুয়াল ফিলটা পান কিরকম? ওয়েবসাইট আছে মানে ধরেন আপনি কোড করার আগে যখন ঢুকবেন, আপনি যখন মানে ডিপার্টমেন্ট ঢোকার আগে একটা ওয়েবসাইট এখন তো আপনি মানে ব্যাকএন্ডে কাজ করছেন, এবং আপনি ঢুকলেও ফিলটা পাচ্ছেন বুঝতে এখন ঢুকলে মনে হয় যে গ্রুপের ভিতরে কত কিছু আছে, কোড কোড আছে, মানে অ্যাকচুয়াল ফিল্ডে পাই না। জিনিসটা হলো ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের কোড দেখলে বুঝতে পারতো যে এটা হয় না। না ওরকম না, আর তখন আমার ইউজার রোল চেঞ্জ হয়ে যায়। যখন আমি মানে ডেভেলপার হিসেবে দেখি তখন একরকম চোখ দিয়ে দেখি, যখন আমি নর্মাল হিসেবে ইউজার হিসেবে দেখি তখন দুইটা হিসেবে। এটা হয়, হ্যাঁ, অনেক কিছু দেখলে পরে মনে হয় যে আচ্ছা এটা করে এটা ক্যাচ করা যায়, ইজি হয়। আমরা যখন ফ্রন্ট এন্ড থেকে ইউজার গুলোর ইনফরমেশন গুলো নেই, তখন তো ওই জায়গাতেই আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া সেট করে দিই, মানে ইউজার ইনফরমেশন এরকম হতে হবে, এরকম না হলে আমি ফ্রন্ট এন্ড থেকে ইরোরটা শো করে দিই। তাইলে আমার এই জিনিসটাকে আবার ব্যাক এন্ডে আবার চেক করা দরকার আছে যে ওর নাম দিল কিনা, দিল কিনা, দিল কিনা, কারণ আমি তো এটা ফ্রন্ট এন্ডে অলরেডি ইমপ্লিমেন্ট করে দিয়ে আসছি, তাই না? যেমন ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড আলাদা, এটা আমরা দেখবো এই টপিকটা, ঠিক আছে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। ওকে, লাস্ট টপিক, লাস্ট হচ্ছে লিস্ট অফ ইউজার। মনে পড়ে না, টার্গেট আছে। লিস্ট অফ বুক, একটা ইউজারের মাল্টিপল বুক থাকতে পারে। আমাদের বুক হচ্ছে সেপারেট একটা এন্টিটি, তাই তো? আগে যেটা ছিল, একটা ইউজারের একটা পাসপোর্ট ছিল, বাট যদি একটা ইউজারের মাল্টিপল বুক থাকে, সেক্ষেত্রে কি হবে, রিলেশনশিপ ওয়ান টু মেনি, ইউজারের পার্সপেক্টিভ থেকে। যদি আমরা আবার ওই পাশ থেকে চিন্তা করি, বুকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে আবার মেনি টু ওয়ান হয়ে যাবে ওই পাশ থেকে। তো আমরা আপাতত এক পার্সপেক্টিভ, মানে ওয়ান সাইড চিন্তা করতেছি আর কি, যে ইউজারের সাইড থেকে যদি চিন্তা করি যে একটা ইউজারের মাল্টিপল বুক থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে অ্যানোটেশনটা আসবে সেটা হচ্ছে @1 to many। সিমিলারলি আমাদের এখানে সেম অ্যাট্রিবিউট আছে, ক্যাসকেড টাইপ, অল, অরফান রিমুভাল, ফেচার, এরকম আমাদের যা যা অ্যাট্রিবিউট ছিল সেম। সো সে বেসিক্যালি কি করবে, সে লিজি রাখা উচিত, কারণ একটা ইউজারের তো অনেক বুক থাকে, সব হুড়মুড় করে চলে আসবে না সাথে। আমাদের ইউজার্স নামে একটা টেবিল আছে, যেটা অ্যাজ ইট ইজ, কোনো চেঞ্জেস হয় নাই। বুকস নামেও আমাদের একটা আলাদা টেবিল আছে, জাস্ট আমাদের নতুন একটা টেবিল আসছে, ইউজার্স আন্ডারস্কোর বুক আন্ডারস্কোর লিস্ট। জাস্ট আমরা যদি ডেসক্রাইব করি, সিমিলারলি আমরা চাইলে এটাকেও কাস্টমাইজ করতে পারতাম নেম গুলাকে। জাস্ট আমরা দেখতেছি দুইটা জিনিস আছে, একটা ইউজার আইডি আর একটা বুক লিস্টের আইডি, মানে আমাদের যেই বুকস, ওই বুকস এর যে ইউনিক প্রাইমারি কি আছে, বুকস এর প্রাইমারি কি এবং ইউজারের প্রাইমারি কি, জাস্ট আলাদা একটা টেবিলে সে মেনটেন করতেছে। এটাই হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ।
তো সাধারণত আমরা ইউজ কেস অনুযায়ী ডিপেন্ড করে যে আমরা কি 1 to 1 রাখবো নাকি 1 to many রাখবো, নাকি আমরা ওই পাশ থেকে চিন্তা করবো যে many to 1 নাকি many to many। যদি বোথ ওয়ে চিন্তা করি, যে আমি ইউজার থেকেও চিন্তা করতে চাই, বুক থেকেও চিন্তা করতে চাই, তাহলে many to many রিলেশনশিপ হয় আর কি। তো এরকম আমাদের কেস বাই কেস আসলে আমাদের ডিপেন্ড করে। তো আমরা ইন ফিউচারে যখন স্ট্রাকচার বানানো শিখবো, একটা লাইব্রেরি স্ট্রাকচার বলেন বা কোনো একটা পদ স্ট্রাকচার, তখন আসলে আমরা আর একটু ক্লিয়ার হব। জাস্ট আমরা আগে এই টার্ম গুলাকে জানলাম, অ্যানোটেশন গুলাকে জানলাম, যে অ্যানোটেশন গুলা কিভাবে কাজ করে। তো এটা খুবই ইম্পর্টেন্ট এইটা, ঠিক আছে? এটার উপরে পুরো হাইবারনেট দাঁড়ায় আছে। আমরা যে ইন ফিউচারে নেক্সট যে ক্লাসগুলো করতেছি, কারণ এইটা টেবিল ছাড়া তো আমার কোনো ডেটা নেই, রাখতেও পারতেছি না, দেখাইতেও পারতেছি না। সো এই অ্যানোটেশন গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে খুবই প্যাচ লেগে যায়, এটা বাসায় আপনারা প্রপারলি ট্রাই করে দেখবেন। ঠিক আছে, শেষ। কালকে দেখি। ওকে, দেরি হয়ে গেছে আজকে। ও আচ্ছা, আপনার জ্যাম নিয়ে তো গল্প করতে ভুলে গেছে। জ্যামটা আনইনস্টল করে দাও। আপনি কি ডাটাবেস ইউজ করতেছেন? ডাটাবেস করছে, জ্যামপে কেন দেখাচ্ছে? আচ্ছা যায় না স্যার, হচ্ছে বুঝে স্যারের জন্য স্যার মানে কুইরি দেখে না? কনসোলে জ্যামপে আচ্ছা, আপনি জ্যাম পোর্ট মনে হয় আপনি আলাদা করে ফেলছেন। আপনি